ওয়ালাইকুম আসসালাম। বোর্ড এবং সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমাকে? জি স্যার, আপনাকে দেখা যাচ্ছে স্যার। একটু ঠান্ডা লেগে গেছে, এজন্য একটু লেট হয়ে গেছে। আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, সো আজকে আমাদের লেকচার 9-এ মূল আলোচনার বিষয়গুলো হচ্ছে যে সকল বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি, এটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান সম্পর্কিত বিষয়গুলো, এবং এর সাথে সাথে আমাদের মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির কিছু বিষয় আলোচনা রয়েছে এর মাঝে। এখন টাইমলি ক্লাসে না আসার জন্য কিছু স্টুডেন্টকে ভুগতে হবে। এই জন্য আমি আপনাদেরকে ক্লাসের শুরুতেই একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে যারা দেরি করে আসবে তারা পাবে না বিষয়টা। সেজন্য এই বিষয়টাকে ক্লাসের শুরুতেই নিয়ে আসছি। আচ্ছা, ভাবছিলাম ক্লাসের শেষে দিব, ক্লাসের শুরুতেই। স্যার দেখা যাচ্ছে কিনা আমার এই স্ক্রিনটা? জি স্যার, দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, জি। ভাই শুনতে পাচ্ছেন আমাকে এখন? জি স্যার, শুনতে পাচ্ছি এবং আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো যারা স্টুডেন্টরা রয়েছে এখন ক্লাসে, তাদের উদ্দেশ্য করে এখনই বলে দিয়ে দিচ্ছি যে আমি গতকালকে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেছি এবং এটা বের করেছি। আমার কাছে কিছু ম্যাটেরিয়াল থাকার কারণে সহজ হয়েছে কাজটা। যে তোমাদের উদ্দেশ্যে এটা তৈরি করে দিয়েছি যে কোন পয়েন্টগুলো থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্নগুলো এসেছে বা কতটুকু গুরুত্বপূর্ণ সে পয়েন্টগুলো, এবং আমি টপিকের নাম সহ লিখে রেখেছি। একই প্রশ্ন রিপিট হয়েছে এরকম অনেক রয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন গুলো এসেছে তোমরা খেয়াল করলে দেখতে পারো। তোমাদের আমি এটা বইয়ের অধ্যায় অনুযায়ী লিখে দিয়েছি, তোমরা লেকচার শিট অনুযায়ী তোমরা বুঝে যাবে এই বিষয়গুলো। যে 1 নম্বর লেকচার যদি তোমরা হাতে নাও, 1 নম্বর লেকচার নিলেই বুঝতে পারবে যে সেখানে আমরা হিসাব বিজ্ঞানের পরিচিতি, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী, হিসাব সমীকরণের প্রভাব, হিসাবের শ্রেণী বিভাগ এবং লেনদেনের বৈশিষ্ট্য, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো থেকে আমাদের কত ধরনের প্রশ্ন এসেছে বা কতগুলো করে প্রশ্ন এসেছে এই টপিক রিলেটেড, সেটার একটা গুরুত্ব বোঝানোর জন্য আমি এদের একটা সংখ্যা দিয়েছি। যেমন তোমরা দেখতে পারো অধ্যায় 1-এর মধ্যে এখানে হিসাব সমীকরণে দেখো লেখা আছে হিসাব সমীকরণ সম্পর্কিত প্রশ্ন অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় গত 20 বছরে 25 বছরে 30টা প্রশ্ন আসছে। তার মানে বলা যায় প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন থাকছে, অর্থাৎ প্রত্যেক বছরই এখান থেকে প্রশ্ন একটা 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 দুটা থেকেই যায়, মিস করে না এখান থেকে প্রশ্ন। প্রথম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম অধ্যায়ের টপিকটাও সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়গুলো খেয়াল করবে তোমরা সবাই। খুব বেশি বলবো না, তোমরা পারলে ওটা এই স্ক্রিনটার একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, এবং ক্লাসটা তো রেকর্ড হচ্ছে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে রাখতে পারো যে কোন টপিক থেকে বেশি 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 প্রশ্ন আসছে। আজকে এটা অধ্যায় ভিত্তিক ভেঙে দিয়েছি। আমি আগামীকালকে 10 নম্বর লেকচার, নেক্সট দিন, সরি আগামীকালকে না, নেক্সট ক্লাসে চেষ্টা করব 10 নম্বর লেকচারে গিয়ে যে কোন কোন লেকচার, তোমরা যে লেকচার শিট পড়েছো সেই লেকচার শিটের মধ্যে কোন কোন টপিক ওয়াইজ কোনগুলো গুরুত্বপূর্ণ সেভাবে ভেঙে বলবো।
তো অবশ্যই ক্লাসের শুরুতেই থাকতে হবে, একদম টাইমলি থাকতে হবে, তাহলে এই বিষয়গুলো তোমরা পেয়ে যাবে দ্রুত। ঠিক আছে, তো এখন রয়েছে হচ্ছে এখানে এর মধ্যেই আমরা দেখছি অধ্যায় 2 সম্পর্কিত যে বিষয়গুলো, তোমরা টপিকের নামগুলো খেয়াল করবে। যেমন জাবেদা, দেখো খেয়াল করে, জাবেদা আমরা পড়েছি বিশেষ জাবেদা, সাধারণ জাবেদা। আমি তোমাদের যখন ক্লাসগুলো নিয়েছিলাম আমি তোমাদেরকে দেখিয়েছি সাধারণ জাবেদা এবং বিশেষ জাবেদার কি ধরনের প্রশ্ন আসতে পারে। একই প্রশ্ন 6-7 বার আসছে। একদম জাবেদার যে 30টি প্রশ্ন এসেছে তার মানে এই না 30টা প্রশ্ন ইউনিক, এমন কিন্তু না যে 30টা প্রশ্ন আলাদা, প্রত্যেকটা একটার সাথে আরেকটা মিল নাই, এরকম না। এমনও হয়েছে একই কোশ্চেন আমি 8 বারও পেয়েছি। হ্যাঁ, সর্বোচ্চ 8 বার পেয়েছি 25 বছরের কোশ্চেনের মধ্যে, মানে রিপিট হয়েছে অনেকবার। ঠিক আছে, জাবেদার কোশ্চেন একই রকম জাবেদা আমি 4 বার 5 বার পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো যখন আমি অ্যানালাইসিস করেছি। হ্যাঁ, তো খেয়াল করবে বিষয়গুলো, তোমরা টপিকের গুরুত্ব বোঝানোর জন্য আমি সংখ্যাগুলো লিখে দিয়েছি। যেমন জাবেদা 30টা এসেছে 25 বছরে, তার মানে প্রত্যেক বছরই সাধারণ জাবেদা বিশেষ জাবেদা সম্পর্কিত বিষয়গুলো থেকে প্রশ্ন একটা থাকেই। আর অন্যান্য টপিক গুলো থেকে কিরকম প্রশ্ন আসছে তোমরা দেখলেই বুঝতে পারছো কতটুকু করে কোশ্চেন আসছে। ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী আমি তোমাদেরকে আলোচনা যখন করেছি, উভয় জের পদ্ধতি একটা শর্টকাট নিয়ম দিয়ে আলোচনা করে দিয়েছি। এখন দেখো উভয় জের পদ্ধতি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 12টার মতো কোশ্চেন এসেছে, যেটা উভয় জের পদ্ধতি। ঠিক আছে, আর মাত্র একটি প্রশ্ন আমি বলেছিলাম যে হ্যাঁ একক জের পদ্ধতি থেকে প্রশ্ন এসেছে, এখান থেকে কম আসে প্রশ্ন একক জের। তোমাদেরকে মূলত গুরুত্ব বোঝাচ্ছি যে উভয় জের পদ্ধতিটা এখানে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে যদি দেখি আমরা অধ্যায় 4-এর রেওয়ামিল থেকে বা রেওয়ামিলের ভুল সংশোধনী, তারপর হচ্ছে রেওয়ামিলের বিভিন্ন ধরনের ভুল, রেওয়ামিলের পার্থক্য, রেওয়ামিলের বিভিন্ন আইটেমের যত ধরনের কোশ্চেন আসতে পারে সবগুলো মিলায় আমি দেখলাম যে না, অনেকগুলো, মোটামুটি প্রায় প্রত্যেক বছরই একটা করে কোশ্চেন থাকে এখান থেকে। অর্থাৎ কোনো বছর মিস গেলে তার পরবর্তী বছর মিস যায় না, এখান থেকে প্রশ্ন থাকবেই, এরকমটাই। তো রেওয়ামিল থেকে তোমরা অবশ্যই খেয়াল রাখবে বিষয়গুলো, রেওয়ামিল কি জিনিসটা এবং রেওয়ামিলের মধ্যে যে ভুলগুলো হয়। হ্যাঁ, রেওয়ামিলের মধ্যে নীতিগত ভুল, পরিপূরক ভুল, যে সকল ভুলগুলো রয়েছে সকল ভুল, অর্থাৎ সেগুলোকে বলা হয় রেওয়ামিলের সীমাবদ্ধতা, যেগুলো ধরা পড়ে না। রেওয়ামিলে যেগুলো ধরা পড়ে না এগুলোকে বলা হয় রেওয়ামিলের সীমাবদ্ধতা, এটা লাগবে। আর লাগবে হচ্ছে রেওয়ামিল যে রয়েছে, রেওয়ামিলের ভুল সংশোধনী জাবেদা, এখান থেকে প্রশ্ন আসে। এছাড়াও রেওয়ামিলের পার্থক্য নির্ণয় আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3টা প্রশ্ন এসেছে। অতএব টোটাল মিলায় দেখলাম যে না, মোটামুটি 25-30টা কোশ্চেন আছে এর ভিতরে। অতএব তোমাদেরকে এই অংশটুকু থেকে তোমরা খেয়াল রাখবে যে রেওয়ামিলের অংশটা বাদ দেওয়া যাবে না। আমি যেটা দেখাচ্ছি যে 25-30টা করে কোশ্চেন আসছে 25 বছরেই, তার মানে তোমরা ধরে নিবা যে প্রত্যেক বছরই এখান থেকে একটা করে কোশ্চেন ছিল। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এতদিন 20টা করে এমসিকিউ ছিল এবং শুধুমাত্র গত বছরই 12টা এমসিকিউ ছিল। এবছর একটু কমিয়ে দিচ্ছে, কিন্তু আগে তো এমসিকিউ অনেক আসতো, অর্থাৎ প্রত্যেক বছরই এই টপিকগুলো থেকে একটা করে এমসিকিউ থাকতো। যেমন এই যে হিসাব বিজ্ঞানের নীতিমালা অধ্যায় 5, তোমরাও তো নীতিমালা পড়েছো টপিকটি লেকচার শিটে। তো ওখানে খেয়াল করে দেখো যে আমি এখানে লিখেছি সকল নীতি, ধারণা এবং সীমাবদ্ধতা, সকল কিছু বিষয় নিয়ে আমাদের প্রশ্ন এসেছে 30টি। এবং হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রণয়নকারী প্রতিষ্ঠান অর্থাৎ আইসিএবি, আমাদের যে বাংলাদেশে অ্যাকাউন্টিং কন্ট্রোল করে, এবং হিসাব বিজ্ঞানের নীতিমালা যে প্রণয়ন করে সেটা হচ্ছে এফএএসবি, অর্থাৎ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, গ্যাপ হচ্ছে নীতিমালা। আর আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের সর্বজন স্বীকৃত রচিত মান। প্রথম লেকচারে আমি তোমাদেরকে এগুলো ক্লিয়ার করে দিয়েছি একদম, যে কোন কোন পয়েন্ট লেখা থাকলে কি কি বলতে হবে, এন্ড সেগুলো যদি ভালো করে মাথায় রাখো তাহলে তো ইনশাআল্লাহ আটকাতে পারবে না। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সব কমন মনে হবে। এরপরে আমরা আসি হচ্ছে তারপরে দেখতে পাচ্ছি কুরিন সঞ্চিতি সম্পর্কিত বিষয়গুলো। কুরিন সঞ্চিতি থেকে 13টির মতো কোশ্চেন আসছে। আমি তোমাদেরকে কুরিন সঞ্চিতির জন্য একটা ছক একে কিন্তু তোমাদেরকে আমি ছক একে ম্যাথ বোঝানোর চেষ্টা করেছি এবং বলেছি এই ছকে তোমরা টাকাগুলো সঠিকভাবে বসাতে পারলে
সবগুলো ম্যাথই ইনশাআল্লাহ খুব সহজে সমাধান করা সম্ভব, কোনো কষ্ট ছাড়াই, খালি যদি বুঝতে পারো যে কোন টাকাটা কোথায় বসবে। কিছু চেঞ্জ আছে এইচএসসি নলেজ থেকে, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এখানে যেহেতু 25 বছরে কুড়িন সঞ্চিতি থেকে 13টি কোশ্চেন আসছে, তো আমরা ধরে নিতে পারি যে প্রত্যেক 1 বছর পর পর এইখান থেকে কোশ্চেন এসেছে, ধরা যায় এটা। ঠিক আছে, কারণ যেহেতু আমি 25 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর অধ্যায় 7-এ দেখো কার্যপত্র অনুযায়ী আমি যে ভাগ করেছি সমন্বয় দাখিলা, তোমরা এই অংশটাতে দেখো সবাই, অধ্যায় 7-এর কার্যপত্র সমন্বয় দাখিলা, এখান থেকে কিন্তু প্রায় 25টির মতো কোশ্চেন এসেছে। অর্থাৎ বলা যায় এই অধ্যায়টাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে প্রায় প্রত্যেক বছরই একটা কোশ্চেন থাকবেই মাস্ট এই অধ্যায়টা থেকে। খেয়াল করে দেখো কোনটি মূলধন জাতীয় হিসাব, কোনটি মুনাফা জাতীয় হিসাব, এই ধরনের আমরা টপিক কিন্তু পড়েছি সবাই অলরেডি। দেখো এখান থেকে অলরেডি 17টা কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। একটি যন্ত্রপাতির পুনঃ সংস্থাপন ব্যয়, একটি যন্ত্রপাতির পুনর্নির্মাণ ব্যয়, একটি যন্ত্রপাতির পুনঃ সংস্করণ ব্যয় কোন জাতীয় হিসাব, মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয়? অ্যান্সার হচ্ছে স্যার মূলধন জাতীয় হিসাব। মানে আমরা এই ধরনের অনেকগুলো পয়েন্ট পড়েছি। আমরা পড়েছি বিলম্বিত মুনাফা জাতীয় হিসাব, যে কোনো ধরনের যদি কোনো মুনাফা জাতীয় হিসাব একাধিক হিসাবকালের জন্য বা অগ্রিম প্রদান করা হয় তাকে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় হিসাব। এই সকল আইটেম আমরা পড়াশোনা করেছি সবাই। হ্যাঁ, তো আমি একদম লেকচার 10-এ গিয়ে 10-এ গিয়ে লেকচার পরের লেকচারে তোমাদেরকে তোমাদের লেকচার অনুযায়ী টপিক অনুযায়ী বলে দিব যে কোন কোন টপিকটা বেশি করে পড়বা। আমি যদিও টপিকের নামগুলো লিখে দিয়ে কিন্তু কালার করে দিয়েছি, তোমরা এটা দেখলেই হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। লেকচার শিটে শুধু দেখবা যে এই টপিকটা কোথায় আছে, এবং তখন বুঝবা যে এই টপিকটার গুরুত্ব কতটা, যে এই টপিকটা কিভাবে তোমাদের পড়তে হবে। অর্থাৎ খেয়াল রাখবে যে 15-20টার বেশি কোশ্চেন এসেছে যে টপিকটা থেকে, ওটাতে তোমাদের ওটা তোমাদের 3 স্টার। আর 20টার উপরে 25টার উপরে যেগুলো কোশ্চেন এসেছে, যতটা কোশ্চেন এসেছে যে টপিক থেকে, এগুলো 5 স্টার। জাস্ট এতটুকু মনে রাখবে, তাহলে সে অনুযায়ী তোমরা নিজেরাই পড়তে পারবে পড়াশোনা। দেখো অধ্যায় 8-এ রয়েছে অবচয় সম্পর্কিত বিষয়, এখানে রয়েছে অধ্যায় 8-এর অবচয় সম্পর্কিত বিষয়। তোমরা অবচয় অলরেডি রেকর্ডেড ক্লাসে অনেক ভালো ক্লাস করেছো তানিম স্যার, এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে আবার শর্টকাটে কিছু সূত্র দেখিয়েছি, যে এই সূত্রগুলোর ভিতর থেকেই অবচয়ের অধিকাংশ কোশ্চেন এসেছে। তবে অবচয়ের যে ক্রমহ্রাসমান যে পদ্ধতির ম্যাথ গুলো এসেছে সেগুলো তুলনামূলক কঠিন এসেছে। হ্যাঁ, যারা ক্লাসে দেরিতে জয়েন করছো তাদেরকে বলছি, নেক্সট দিন কিন্তু আমি একদম ক্লাসের শুরুতে 8:30টায় কিন্তু এই পার্টটা আলোচনা করব, কোন কোন টপিক গুরুত্বপূর্ণ। তাই টাইমলি থাকতে হবে সবাইকে সঠিক সময়ে চলে আসতে হবে ক্লাসে। কারণ এই কথাগুলো বলে ফেলতেছি, আমার কাছে শুনলে নিজের কাছেই ভালো লাগবে। হ্যাঁ, রেকর্ডেড ক্লাসের চাইতে কথা শুনলে বেশি ভালো লাগবে, যে না স্যারের সরাসরি বলছে এই বিষয়গুলো, যে এখান থেকে কতগুলো প্রশ্ন এসেছে, কিরকম গুরুত্বপূর্ণ। দেখো অবচয় টপিকটি থেকে 30টি প্রশ্ন আসছে, তার মানে এটা তোমাদের জন্য 5 স্টার টপিক। এই টপিকটা তোমাদেরকে অবশ্যই দেখে যাওয়া উচিত। তবে এর সাথে সাথে কিছু জিনিস অ্যাড করে নেই তোমাদের সাথে, যেহেতু অনেক দিনের জার্নি হচ্ছে, অলরেডি 9টা লেকচার হয়ে যাচ্ছে। তো আমরা এখন অলরেডি কিন্তু ফ্রাঙ্কলি একটা কথা বলে দিতে পারি আমি তোমাদেরকে, সেটা হচ্ছে তোমরা তোমাদের পড়াশোনার স্পিরিটটা বা স্পিডটা, দুইটা জিনিস, স্পিরিট অ্যান্ড স্পিড, দুইটাই একদম একদম কড়াভাবে ধরে রাখবা। কড়াভাবে ধরে রেখে লাস্ট মোমেন্টে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু পরীক্ষার এখনো সম্ভাবনা কিন্তু আমরা বুঝতেছি যে ফেব্রুয়ারির শেষে বা মার্চে সম্ভাবনা, কারণ যেহেতু এসএসসির রেজাল্ট, এইচএসসি রেজাল্টটা তারা এখনো দিতে পারে নাই। তো বলা যায় তোমাদের একটা বিশাল সুযোগ, একটা রিভিশন দেওয়ার। হ্যাঁ, ভালো একটা সুযোগ এসেছে। এই সুযোগটা যে কাজে লাগাতে পারবে, মানে সে সাকসেসফুল হবেই ইনশাআল্লাহ, একদম শিওর। আর দেখো তোমাদেরকে গাইড দেওয়ার জন্য ব্যাকবন স্কুল অনেক কষ্ট করছে বা অনেক সাধনার মধ্যে দিয়ে যাচ্ছে। আমি আশা করছি তোমরাও যেন তাদের সাথে তালে তাল মিলিয়ে কাজ করে পড়াশোনাটা সঠিকভাবে করো। যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, হ্যাঁ, আর তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার সাথে সামনে গিয়ে যখন একটা ছবি তুলবে, ঠিক আছে, যখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে গিয়ে একটা ছবি তুলবে, টিএসসির সামনে গিয়ে একটা ছবি তুলবে, এবং পরবর্তী বছর
হ্যাঁ, পরবর্তী বছরে হয়তো বা ব্যাকবোন স্কুলে যারা যে স্টুডেন্টরা আসবে তাদেরকে দেখানো হবে তোমাদের ছবিগুলো, যে এই স্টুডেন্ট গুলো কষ্ট করে চান্স পেয়েছে, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাত মেলে তারা ছবি তুলতে পারছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে গিয়ে ছবি তুলবে তোমরা, ঠিক আছে? কতটা ভালো লাগবে খেয়াল করতে পারতেছো বিষয়টা? হ্যাঁ, এখন আমি যে জিনিসটা যে জায়গাটা 4 বছর থেকেছি, আমার কাছে তো ওই আবেগটা নাই, কিন্তু তোমরা যে ওই আবেগটা পাওয়ার জন্য যে কষ্টটা করছো, সেটার জন্য কষ্টটার জন্যই কিন্তু এই লাস্ট একটা সুযোগ, আরেকবার একটা সুযোগ পেয়ে গেছো। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা কিন্তু কিছুটা সময় পরে হচ্ছে। 1 মাস হাতে সময় পাওয়া মানে কিন্তু একটা বিশাল কিছু। চাঁদ হাতে পেয়ে যাওয়া, আকাশের চাঁদ হাতে পেয়ে যাওয়া, 1 মাস হাতে সময় পাওয়া মানে দেখো, যারা এমনি পড়াশোনা করে না তারা কিন্তু ভাবতেছে যে 1 মাস এমনি কাটায় চলে যাবে, কিন্তু যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করছে তাদের জন্য ইটস অ্যান অপরচুনিটি টু স্টাডি মোর অ্যান্ড হার্ড ওয়ার্ক, ডুইং হার্ড ওয়ার্ক। ঠিক আছে, এখন কষ্ট করো, একটু ভালো করে বেশি বেশি করে নিজেকে কষ্ট দিয়ে ভালো করে পড়াশোনাটা করো স্যার। তারপর পরবর্তীতে 9 নম্বর অধ্যায়ে তোমরা দেখতে পারো কোন বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সকল আর্থিক বিবরণীর যে আইটেম গুলো রয়েছে এবং বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্কিত কিছু ম্যাথ রয়েছে, সেই বিষয়গুলো তোমরা খেয়াল করবে। ওখান থেকে কিন্তু মোটামুটি ভালোই প্রশ্ন আসে। যেমন আমি তোমাদেরকে বলেছি যে একই প্রশ্ন অনেকবার এসেছে, যেমন শুধুমাত্র উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী কত দিনের জন্য তৈরি করতে হয়, এটি একটি নির্দিষ্ট তারিখের জন্য বা সময় বিন্দুর জন্য তৈরি করতে হয়, তারিখ বা সময় বিন্দুর জন্য তৈরি করতে হয়। তো এই বিষয়টাই 5 বার 6 বার আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, মানে এমন প্রশ্নগুলো, একই প্রশ্ন 5 বার 6 বার করে এসেছে। আমি মানে সব প্রশ্ন হিসাবে লিখেছি, সব মিলায়ে লিখেছি যে 40টা প্রশ্ন এসেছে। যদি কমন পড়া প্রশ্ন বাদ দিয়ে দিতাম তাহলে হয়তো বা সংখ্যাটা 20টা হয়ে যেত, কারণ এমন অনেক প্রশ্ন আছে একই প্রশ্ন অনেকবার এসেছে, 2 বার 3 বার করে একটা প্রশ্ন সব সময়ই এসে থাকে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো তোমাদেরকে আমি প্র্যাকটিস করতে বলি। হ্যাঁ, এবং আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো দিয়ে তোমাদের ক্লাস নিয়েছি এবং প্র্যাকটিস সব সময় করাচ্ছি, কারণ এই রিলেটেডই প্রশ্ন আসবে, এই রিলেটেড প্রশ্ন সারা বছরই আসতেছে। 4 বছর ধরে এগুলো পড়ায়, হ্যাঁ, 99% কমন দিচ্ছি স্টুডেন্টদেরকে। তো আমাদের তো কনফিডেন্স একটা আছে যে এখান থেকে পড়ালে অবশ্যই কমন আসবে। তো তোমরা কেন কনফিডেন্ট রাখতে পারো না আমাদের উপর? অবশ্যই কনফিডেন্স রাখো, ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। তারপর এখানে রয়েছে আমাদের ফার্স্ট পেপারের লাস্ট অধ্যায়টা যেটা আছে একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতি আমি তোমাদেরকে দেখিয়েছি খুব সহজে। হ্যাঁ, ডান দিকে এবং বাম দিকে একতরফা দাখিলার প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, ওইদিকে ছিল সমাপনী মূলধন এবং উত্তোলন। আর এই প্রারম্ভিক মূলধনের নিচে ছিল নিট মুনাফা, সমাপনী মূলধনের নিচে ছিল নিট ক্ষতি। ছোট্ট একটা বক্স দিয়ে তোমাদেরকে আমি সবগুলো ম্যাথ করিয়ে দেখিয়েছিলাম, এবং সকল ম্যাথ সমাধান করা সম্ভব একতরফা দাখিলা পদ্ধতি যদি তোমরা মাথা খাটাও। এখন মাথা না খাটায় যদি কোশ্চেন একটু কঠিন দেখেই যদি বলো যে না স্যারকে দিয়ে দিই, হ্যাঁ স্যার আগে সলভ করুন, স্যারের আশায় বসে থাকি, বা গ্রামে কার কাছে পড়ো সেটা তার কাছ থেকে একটু সলভ করে নি, না মাথা খাটাইতে হবে। মাথা খাটাও, ব্যাখ্যা দেখো, ব্যাকবন স্কুলের লেকচার শিটে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যা দেখো, ব্যাখ্যা পড়ো, বুঝার চেষ্টা করো। হ্যাঁ, অবশ্যই সলভ করা সম্ভব। তো ওভারঅল আমি দেখতেছি যে হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়ের যে যতগুলো টপিক রয়েছে সবগুলো টপিকই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি যা দেখলাম যে হচ্ছে এর পরবর্তীতে যে 2 নম্বর অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে যখন আমি আসলাম, সেকেন্ড পেপারে এসে দেখি ফার্স্ট পেপারের মতো প্রত্যেকটা অধ্যায় থেকে বেশি একটা প্রশ্ন আসে নাই। সেকেন্ড পেপারটা থেকে তুলনামূলক একটু কম কোশ্চেন এসেছে। এটা আমি ঢাকা ভার্সিটি কোশ্চেন থেকে অ্যানালাইসিস করে বলেছি, আমি এটা মন গড়া কথা বলি নাই, আমি এটা বানায় দেই নেই। তোমরা চাইলে আমাকে রং প্রুফ করতে পারো, এটা নিয়ে কোনো প্রবলেম নাই আমার। ঠিক আছে, আমি এটা প্রশ্ন যেভাবে পেয়েছি সে অনুযায়ী তোমাদের সামনে লিখে দেখাচ্ছি। দেখো, তবে এই যে 8 নম্বর অধ্যায় লিফো ফিফোটা হবে 3টা প্রশ্ন আসছে, এটা রিসেন্ট গত বছরও একটা প্রশ্ন আসছে 19 সালে, এটা হয়ে গেছে এখন 3টা প্রশ্ন আসছে। আমি ওই যে লেকচার শিট থেকে আমি দেখেছি কোশ্চেন গুলো, তো ওখানে 19 সালের কোশ্চেনটা দেওয়া ছিল না, যার কারণে মজুদ পণ্যের হিসাব রক্ষণ অধ্যায় 8 লিফো ফিফো থেকে আমি লিখেছি 2টো মাত্র কোশ্চেন এসেছে, কিন্তু কোশ্চেন এসেছে টোটাল 3টা, এই আর কি। একটা কোশ্চেন একটু বেশি আসছে, 3টা কোশ্চেন আসছে টোটাল এখান থেকে। আচ্ছা, তো অধ্যায় 2 মানে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারটাকে আমি মনে করি এটা হচ্ছে কানের পাশ দিয়ে ঘেসে যাওয়া একটা টপিক, কানের পাশ দিয়ে ঘেসে যাওয়া টপিক। এগুলো হচ্ছে গিয়ে
কিছু কিছু অধ্যায় থাকে যে অধ্যায়গুলো থেকে তোমাদেরকে একটা কঠিন কোশ্চেন দিয়ে দিবে। আর ক্লাসে যারা আছে মনোযোগ দিয়ে কথাটা শুই নাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্সের যে কোশ্চেনটা হয়, এই কোশ্চেনটাতে স্টুডেন্টের একটা সাইকোলজি টেস্ট করা হয়। হ্যাঁ, যে স্টুডেন্ট কি সঠিক ওয়েতে পরীক্ষার হলে প্রিপারেশন নিয়ে আসছে কিনা, সে সঠিকভাবে বিভিন্ন মডেল টেস্ট দিয়েছে কিনা, যেমন নিজেকে সে যাচাই করেছে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি অ্যাকাউন্টিং কোশ্চেনে কেউ যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতির অ্যাকাউন্টিং এর ম্যাথ দেখো এবং সেই ম্যাথটা যদি 4 বছর 5 বছরের হয়, তাহলে একটু খেয়াল করে দেখো, 4 বছরের যদি একটা ম্যাথ হয় ক্রমহ্রাসমান জের পদ্ধতির, তো তোমরা সবাই অলরেডি জানো যে ক্রমহ্রাসমান জের পদ্ধতির ম্যাথগুলো কিন্তু প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর এভাবে ম্যাথগুলো ভেঙে ভেঙে করতে হয়। তো ভেঙে ভেঙে যদি ম্যাথ করতে যাও, তুমি মনে করো যে অ্যাকাউন্টিং পরীক্ষা দেওয়ার সময় অ্যাকাউন্টিং এর ম্যাথ করতে গিয়ে একটা ম্যাথে 5 মিনিট সময় নষ্ট করছো, তুমি ব্রিলিয়ান্ট, তুমি চান্স পাওয়ার যোগ্য, এটা আমরা জানি, ঠিক আছে, কিন্তু তুমি ঢাকা ভার্সিটির টাইম মেনটেন করতে পারলা না, অতএব তোমার চান্স হইলো না। শুধুমাত্র একটা ভুল ডিসিশনই তোমার মাথা নষ্ট করে দিবে। কারণ তুমি একটা ম্যাথ মিলাইতে গিয়ে যদি ওখানে 4-5 মিনিট সময় নষ্ট করো, শেষ তোমার পরীক্ষা। কারণ তোমার এখন 5 মিনিট সময় কমে যাওয়া মানে তোমার এখন তো তোমার একটা এক্সাইটমেন্ট কাজ করবে, তাড়াহুড়া কাজ করবে, তোমার একটা টেনশন কাজ করবে। তুমি এখন আর মনে করো যখন ইংলিশ দাগাবে তখন ভালো দাগাইতে পারবে না, তুমি যখন মার্কেটিং দাগাবে বা ফাইন্যান্স দাগাবে ভালো দাগাইতে পারবে না। কারণ তোমার মাথায় তো কাজ করতেছে যে না আমার সময় নেই, আমার সময় নেই। হ্যাঁ, কিন্তু এটা একটা সাইকোলজিক্যাল টেস্ট যে তুমি ওইখানে সময়টা নষ্ট করছো কিনা। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় গত 2018-19 সালে একটা কোশ্চেন দিয়েছে যেটার কোনো অ্যান্সার নেই। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এমন কোশ্চেন কেন দিল যে যেটার কোনো অ্যান্সার নেই স্যার? ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করো চাচ্ছে যে তুমি কোশ্চেনটা পড়ার পর অ্যান্সারটা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাও, মাথায় যেন লজিক খাটাইতে খাটাইতে হয়রান হয়ে যাও। কিন্তু আসলে এখান থেকে বাঁচবো কিভাবে আমরা? আমরা বাঁচবো হচ্ছে, এটা থেকে বাঁচার উপায় সলিউশন হচ্ছে স্যার এখানে সময় নষ্ট করা যাবে না, এখানে সময় নষ্ট করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা ফার্স্ট হবে, যে মেয়েটা ফার্স্ট হবে, সে কিন্তু এমন না যে 100টার 100টাই রাইট করবে। সে কি 100টার 100টা রাইট কোশ্চেনই রাইট করবে? বা যতটাই এমসিকিউ থাকুক 40টা 40টাই কি কারেক্ট করবে? করবে না তো। হ্যাঁ, অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা প্যাটার্নটা হবে এরকম যে মোটামুটি সহজের মধ্যে কোশ্চেন করবে কিন্তু প্যাঁচানো থাকবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে একটু চালাক হইতে হবে। সেক্ষেত্রে চালাক হতে হবে যে এই যে আমি যে টপিকগুলো নাম দিয়েছি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার থেকে, দেখো অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব থেকে মাত্র 10টি কোশ্চেন ছিল, 25 বছর 30 বছরের কোশ্চেন মিলায়। হ্যাঁ, তো তার মানে বলা যায় যে এখান থেকে 2-3 বছর পর পর একটা দুইটা কোশ্চেন দেখা গেছে। ঠিক আছে, 2 বছর 1-2 বছর 2 বছর পর পর এখান থেকে প্রশ্ন দেখা গেছে। খুব বেশি আমি একটা বেশি কোশ্চেন দেখিনি এখান থেকে। হ্যাঁ, অব্যবসায়ী প্রতিষ্ঠানের এখনো পর্যন্ত মাত্র আমি 3-4টা ম্যাথ, সরি 4টা ম্যাথ দেখেছি, বাকি সব থিওরিটিক্যাল প্রশ্ন দেখেছি। ওখান থেকে তেমন একটা বেশি প্রশ্ন দেখিনি। এবং যে 4টা ম্যাথ এসেছে সে 4টা ম্যাথই তোমাদের এই অ্যাকাউন্টিং অ্যাপসে রেকর্ডেড ক্লাসের মধ্যে আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে, যে ধরনের ম্যাথ গুলো এসেছে, অর্থাৎ আমাদের চাঁদা প্রাপ্তি রিলেটেড ম্যাথ আসছে এবং চাঁদা আয় রিলেটেড ম্যাথ এসেছে। এই এই ধরনের ম্যাথই আমাদের 4টা এসেছে। তো আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি, অ্যাপস এর মধ্যে তোমাদের রেকর্ডেড ক্লাসে দেয়া আছে সেটা। অংশীদারি ব্যবসায় তোমরা দেখো প্রায় 25টি কোশ্চেন এসেছে। তার মানে অংশীদারি ব্যবসায় প্রায় প্রত্যেক বছরই আমি ধরতে পারি যে কোশ্চেন আছে একটা। এবং যদি কোনো বছর মিস যায় তার পরবর্তী বছর অবশ্যই অবশ্যই কোশ্চেন থাকে একটা এখান থেকে। তার মানে এটা তোমাদের জন্য 5 স্টার টপিক, অর্থাৎ 20টার উপরে যে প্রশ্ন এসেছে যে টপিকগুলো থেকে সেটাকে তোমরা 5 স্টার ধরবে, আর 20টার নিচে 15 থেকে 20টা এটা ধরবে 3 স্টার। এভাবে তোমরা টপিকগুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। ওকে, দেন আসি হচ্ছে অধ্যায় 4-এর শেয়ার ইস্যু সম্পর্কিত বিষয়গুলো। শেয়ার ইস্যু সম্পর্কিত বিষয়গুলো তোমাদেরকে আমি অলরেডি তোমাদেরকে বোর্ডে জাবেদা লিখাই দিয়ে দিয়ে শিখাইছি যে কিভাবে তোমাদের শেয়ার ইস্যু চ্যাপ্টারের কত ধরনের জাবেদা থেকে আমাদের কোশ্চেন গুলো আসতো পরীক্ষায়। ঠিক আছে, সেটা সে অনুযায়ী তোমাদেরকে সলভ করে দিয়েছি। যতগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসছে ম্যাক্সিমাম আমি সলভ করেছি। ঠিক আছে, 2-1টা সলভ হয়তো বা করাতে পারিনি, এটা অবশ্যই আমি চাই যে তোমরা নিজেরা প্র্যাকটিস করো। প্রবলেম হলে তারপর হয়তো বা আমাকে জানাবে। তোমাদের সলভ ক্লাসও রয়েছে, যদি তোমাদের সমস্যা হয় সেখানেও তোমরা আমাকে জানাবে। অধ্যায় 6 দেখো, অনুপাত বিশ্লেষণ যে অধ্যায়টা রয়েছে, অনুপাত বিশ্লেষণ অধ্যায়ের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি
যে এখান থেকে প্রায় প্রত্যেক বছরই কোশ্চেন কিন্তু ছিলই। খেয়াল করলেই কিন্তু দেখা যাচ্ছে যে 34টি কোশ্চেন এসেছে, মানে প্রত্যেক বছর এখান থেকে প্রায় কোশ্চেন থাকে, অথবা যে এমনও হয়েছে অনেক বছর দুটো কোশ্চেনও এসেছে, কারণ আগে তো এমসিকিউ 20টা করেছিল। ঠিক আছে, এবং এই অধ্যায় থেকে যত কোশ্চেনই এসেছে যথেষ্ট সহজ কোশ্চেন এসেছে, এবং অনুপাতের মধ্যে যে কোশ্চেন গুলো এসেছে এগুলো একদম বেসিক অনুপাত থেকে কোশ্চেন গুলো এসেছে। বেসিক মানে একদম চলতি অনুপাত, চলতি মূলধন অনুপাত, এরপরে এসেছে হচ্ছে মজুদ আবর্তন অনুপাত, দেনাদার আবর্তন অনুপাত, মোট মুনাফা অনুপাত, নেট মুনাফা অনুপাত। শুধু মোট মুনাফা অনুপাতই 4বার আসছে, চলতি মূলধনের টাকা দিয়ে চলতি দায় বের করাই 3বার আসছে। তার মানে 60টা কোশ্চেন তো 2টা সূত্র দিয়ে হয়ে গেল। ঠিক আছে, মানে বিষয়টা এমন হচ্ছে যে একই কোশ্চেন অনেকবার আসছে। তা আমি বলবো যে খুব বেশি টেনশন না করে, হ্যাঁ, যে যে যতটুকু ভালো পারো সেখানে যেন পাকা থাকো, এবং খুব ভালো করে যেন সেগুলো তোমাদের আয়ত্তে থাকে। এবং আজকের আলোচনার যে বিষয় লেকচার 9-এর যে সাপ্লিমেন্টারি ক্লাস হচ্ছে এখন, লেকচার 9-এ আমরা আলোচনা করতে যাচ্ছি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান দেখো, এবং মুনাফার হার সংক্রান্ত বিষয়গুলো আজকের টপিকে আছে, আজকের লেকচারে। তো তোমরা, আমি কিন্তু রেকর্ডেড ক্লাসেই কিন্তু অলরেডি সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি তোমাদের, যে উৎপাদন ব্যয় বিবরণীর মধ্যে কোন ধরনের কোশ্চেন গুলো এসেছে। অধিকাংশ কোশ্চেনই এসেছে এখানে থিওরিটিক্যাল। ম্যাথমেটিক্যাল যে 60টা কোশ্চেন এসেছে, 60টা মাত্র কোশ্চেন পেয়েছি আমি ম্যাথমেটিক্যাল। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে মুখ্য ব্যয় নির্ণয় করো, কারখানা উপরিব্যয় নির্ণয় করো, হ্যাঁ, উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় করো, মোট ব্যয় নির্ণয় করো, এবং বিক্রয় মূল্য পর্যন্ত প্রশ্ন এসেছে। তো সেক্ষেত্রে ওগুলো আমি আলোচনা অলরেডি করেছি। আমি আজকেও তোমাদেরকে দেখিয়ে দিব কিছু এমসিকিউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যে সেগুলো আমরা একটু আলোচনা করব। মুনাফার হার সংক্রান্ত বিষয় রয়েছে হচ্ছে মুনাফার হার পরিবর্তন হয়, অর্থাৎ ক্রয় মূল্যের টাকা দেওয়া থাকে কিন্তু বিক্রয় মূল্য উপর মুনাফার হার দেওয়া থাকে, এই ধরনের কিছু কোশ্চেন, এগুলো আমরা আজকে আলোচনা করব। এবং এসেছে হচ্ছে লিফো ফিফো সম্পর্কিত বিষয়। লিফো ফিফো থেকে যে 3টি কোশ্চেন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 3টি কোশ্চেনই আজকে আমি তোমাদেরকে বোর্ডে খুব সহজে কিভাবে মনে রাখা যায় সেটি সম্পর্কে আলোচনা করে দিব। মোট কথা আজকের টপিকে আমি মূল বিষয় যেটা নিয়ে চাচ্ছি আলোচনা করতে তোমাদের সামনে, সেটা হচ্ছে এই যে তোমাদেরকে একটা ওভারভিউ দেখাই দিলাম, সেই ওভারভিউটা থাকলো যে কোন কোন টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 25 বছরে কতগুলো প্রশ্ন এসেছে। হ্যাঁ, তো আগামী ক্লাসে অবশ্যই দেরি করো না কেউ, টাইমলি ক্লাসে থাইকো, তাহলে আমি চেষ্টা করব সেক্ষেত্রে তোমাদের লেকচার শিটের টপিক অনুযায়ী তোমাদেরকে এই টপিকটা, তোমরা অলরেডি টপিক তো পেয়ে গেলা, সে অনুযায়ী তোমরা একটু দেখে নিবে। তো প্রথমেই আজকে চলে আসি হচ্ছে পরবর্তী এই স্লাইডে চলে যাই আমি। আমরা আজকের এখান থেকে কোনো কিছু জানার কিছু আছে কিনা, বা উপকৃত হলা কিনা তোমরা একটু কাইন্ডলি জানাবে, যে এই ধরনের বিষয়টা জানালে তোমাদের কাজে লাগবে কিনা। একটু টেক্সটে জানাও সবাই, যে এরভাবে তোমাদের কোন টপিক থেকে কোশ্চেন বেশি এসেছে, গুরুত্বপূর্ণ, এভাবে কি তোমাদেরকে আমি জানাবো কিনা, তোমাদের কি মতামত, তোমাদের কাজে লাগছে কিনা। ঠিক আছে, তাহলে তোমরা এর গুরুত্ব বুঝে তাহলে সেখান থেকে তোমরা পড়াশোনা করতে পারবে। তোমাদের ভালো করার জন্যই মূলত হচ্ছে আমাদের সকল প্রচেষ্টা। ঠিক আছে, ঠিক আছে, আর কাউকে টেক্সট দিতে হবে না, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। ঠিক আছে, আগামী ক্লাসে আমি সঠিকভাবে সেটাও করিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। এবং আজকের ক্লাসের শুরুতেই আমি অলরেডি চাচ্ছি যে ক্লাসের শুরুতেই আমি চাইবো তোমাদের কিছু কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেন গুলো আমি অ্যান্সার করে দিতে চাচ্ছি, যেগুলো আমাকে অলরেডি রাজন স্যার দিয়েছেন। আমি সেগুলোর মধ্যে থেকে প্রথম যে কোশ্চেনটি রয়েছে, প্রথম কোশ্চেনটি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব এখন। এবং তারপর আমি আমার ভিডিও লেকচারে যাব। ভিডিও লেকচারে মানে মেইন লেকচারের মধ্যে যাচ্ছি কেন দেরিতে, এর উদ্দেশ্যই হচ্ছে লেকচারের মধ্যে যতটুকু আমার দেয়ার রয়েছে আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি তোমাদেরকে। যাদের আগ্রহ রয়েছে তারা কিন্তু সবাই সুন্দর করে রেকর্ডেড ক্লাসটা করে অলরেডি কোশ্চেন গুলো কি কি অ্যান্সার সবটা তারা পড়েও ফেলেছে। কিন্তু কোশ্চেন তোমাদের মধ্য থেকে কিছু কোশ্চেন আসে, হ্যাঁ, সেগুলো থেকে আমি মূলত শেষের দিকে অ্যান্সার দিতে গিয়ে সময় হয় না, বা কোনো কারণে ঝামেলায় পড়ে গেলে দিতে পারি না। সো ক্লাসের শুরুতেই আজকে অ্যান্সার দিব তোমাদেরকে, কারণ আমার কাছে কোশ্চেন গুলো খুবই ভালো লেগেছে। কোশ্চেন গুলো ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আসার মতো কোশ্চেন, এজন্য আমি এগুলোকে ছাড়তে চাচ্ছি না। তোমাদের যেগুলো আসার মতো এগুলো ছাড়লে তো আমার লস। আমি চাই তোমরা কমন পাও সব, যেন বলতে পারো যে হ্যাঁ
আমরা অ্যাকাউন্টিং ক্লাস করে সবগুলো কোশ্চেন কমন পেয়েছি ইনশাআল্লাহ, 99% কমন পেয়েছি। তো খেয়াল করো, স্যার আমাকে যে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে আমি সেই কোশ্চেনটি বোর্ডে একটু নিচ্ছি, একটু মনোযোগ দিয়ে সবাই একটু খেয়াল করবে সবাই। কোশ্চেনটি হচ্ছে, একটি দ্রব্যের বিনিময় মূল্য 550 টাকা। সবাই এটা শিখে নাও, বিনিময় মূল্য, একটি দ্রব্যের বিনিময় মূল্য 550 টাকা, এটা দেয়া আছে। মুখ্য ব্যয় মোট ব্যয়ের 70%। মুখ্য ব্যয় মোট ব্যয়ের 70%। জাস্ট 1 মিনিট লাগবে লিখতে, সমস্যা নেই। তারপর হচ্ছে রয়েছে মাল খরচ মুখ্য ব্যয়ের 20%। মুখ্য ব্যয়ের 20% এবং লাভের হার মোট ব্যয়ের 10%। লাভের হার মোট ব্যয়ের 10%। আচ্ছা, তাহলে বলেছে মাল খরচ কত টাকা হবে? মাল খরচ কত হবে? আচ্ছা, আমরা কোশ্চেনটা অলরেডি লিখলাম, সবাই আশা করছি দেখতে পাচ্ছ কোশ্চেনটা, কারণ সবারই জানা উচিত আমি মনে করি, এই জন্য তোমাদের সবার সামনে কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করব। সেটা হচ্ছে এই কোশ্চেনটা 1 নাম্বার কথা হচ্ছে, ওই সময় ক্যালকুলেটর ছিল, ক্যালকুলেটর কিন্তু বন্ধ হয়েছে 2011-12 সালের দিকে, অর্থাৎ ওই সময় একটা প্রশ্ন ফাঁস বা বিভিন্ন কারণে ঝামেলার কারণে ওই সময় আমাদের বন্ধ হয়েছে ক্যালকুলেটর। এখন এইটা কোশ্চেন এমন না যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল, আমার জানা মতো এটা আদার্স ইউনিভার্সিটিতে এসেছিল, ঠিক আছে। এবং এই কোশ্চেনটা থেকে আমরা মূলত যে অ্যান্সার করব, তো এখন যেহেতু আমাদের কাছে ক্যালকুলেটর নাই, তোমরা চাইলে কি করতে পারো, যারা বাসায় প্র্যাকটিস করো, চাইলে শুধুমাত্র ম্যাথটা মিলতেছে কিনা এটা যাচাই করার জন্য ক্যালকুলেটর ইউজ করে দেখতে পারো। কিন্তু আমি বলবো না যে তোমরা খাতায় ক্যালকুলেটর দিয়ে ম্যাথ করবা, খাতায় অবশ্যই ক্যালকুলেটর ছাড়াই প্র্যাকটিস করবা, কারণ খুব জরুরি। অনেক বাঘা বাঘা স্টুডেন্ট, ভালো ভালো স্টুডেন্টকে আমি দেখছি তারা ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করার কারণে ম্যাথ ভুল করতেছে, যোগ বিয়োগ করতে পেঁচায় যাচ্ছে, সেটা তোমরা নিজেরাও নিজেদেরকে দিয়ে বুঝতে পারো, যোগ বিয়োগ করে পেঁচায় যাচ্ছে। তাহলে চিন্তা করো যে ভালো ভালো, আমি কলেজের নাম বলবো না, টপ কলেজ আছে বাংলাদেশে, হ্যাঁ, এমন কলেজের স্টুডেন্ট কিন্তু আটকায় যাচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে সেই বিষয়গুলো সেভাবে হ্যান্ডেল করতে হবে। তাহলে এই কোশ্চেনটা আমি এখন তোমাদেরকে অ্যান্সার করিয়ে দেখিয়ে দিচ্ছি এখন। সরি, খুবই দুঃখিত, আন্তরিকভাবে। এখানে আমরা একটু খেয়াল করলেই দেখতে পাই যে এখানে আটকায় যাই আমরা কোথায়। এখানে রয়েছে দ্রব্যের বিনিময় মূল্য 550 টাকা। দ্রব্যের বিনিময় মূল্য 550 টাকা। তাহলে খেয়াল করব বিনিময় মূল্য মানে কি। বিনিময় মূল্যকে আমি বলবো যে স্যার বিনিময় মূল্য মানে হচ্ছে বিক্রয় মূল্য। ওকে, দ্রব্যের বিনিময় মূল্য মানে হচ্ছে বিক্রয় মূল্য। একটি দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে 550 টাকা। এখন আমাদেরকে বলেছে এখানে মাল খরচ কত টাকা। এখন স্যার অনেকেই বলতেছে মাল খরচ মানে কি, সেটাও সে বুঝতেছে না। মাল খরচ হচ্ছে কাঁচামাল খরচ, এটা মনে রাখতে হবে যে মাল খরচ হচ্ছে কাঁচামাল খরচ। অর্থাৎ আমাদেরকে বলেছে এখানে মুখ্য ব্যয় মোট ব্যয়ের 70%, আবার মোট ব্যয়টা আবার কি, তার মানে মুখ্য ব্যয় বের করার জন্য আমাদেরকে আগে মোট ব্যয় জানতে হবে, কারণ মুখ্য ব্যয় মোট ব্যয়ের 70%। আবার এই মুখ্য ব্যয় যদি আমরা জানতে পারি, কাঁচামাল খরচ মুখ্য ব্যয়ের 20%, অর্থাৎ কাঁচামাল খরচ আমরা যদি জানতে চাই আমাদের আবার মুখ্য ব্যয়ের প্রয়োজন। সেক্ষেত্রে আবার এখানে বলেছে লাভের হার মোট ব্যয়ের 10%, তাহলে কাঁচামালের খরচটা কত। এখানে আমরা শুধুমাত্র উল্টা দিক থেকে যেতে পারি, একটাই মাত্র ওয়ে আছে, সেটা হচ্ছে স্যার আমাদের দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে 550 টাকা। আমরা সবাই জানি যে যার উপর লাভের হার দেওয়া থাকে তাকে 100 ধরতে হয়। মোট ব্যয়ের উপর যেহেতু লাভের হার 10%, তার মানে মোট ব্যয় হচ্ছে 100 টাকা। আমরা অলরেডি এটা জানি সবাই, মোট ব্যয়ের সাথে যদি আমরা মুনাফা যোগ করি তাহলে পাওয়া যায় হচ্ছে বিক্রয় মূল্য।
এই সিকোয়েন্সটা মাথায় আসতে হবে সবার, যে মোট ব্যয়ে হচ্ছে লাভের হার মোট ব্যয়ের উপর 10%, অর্থাৎ মোট ব্যয়কে ধরতে হবে 100। কেন মোট ব্যয়ের উপর ধরবো? কারণ যার উপর হার দেওয়া থাকে, পার্সেন্টেজ দেওয়া থাকে, তাকেই 100 ধরতে হয় সব সময়, সব সময়। তাহলে মোট ব্যয়ের উপরই তো লাভের হার দেওয়া আছে, তার মানে মোট ব্যয় 100, লাভ হচ্ছে 10, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 110%। তাহলে এই যে 550 টাকা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 110%। তার মানে এটাকে আমি ভাগ করতে হবে 110 দিয়ে, আর যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে আমার লাভটা বের হবে। 550 কে 110 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ করলে লাভের হারটা বের হবে। আশা করছি তোমরা অলরেডি এটা অনেকেই বুঝতে পেরেছো। কারণ হচ্ছে আমার টাকা হচ্ছে বিক্রয় মূল্য, কিন্তু মুনাফার হার হচ্ছে মোট ব্যয়ের উপর। তার মানে নিচের দিকে গিয়ে তো যোগ হবে, এটা তোমরা রেকর্ড ক্লাসেও কিন্তু দেখেছো যে নিচে এসে মুনাফাটা যোগ হয়ে গেল, তার আলটিমেটলি 110 হয়ে গেল। তাহলে আমরা এখানে কি করতে পারি, শূন্য শূন্য কেটে দেই, 11 11 কেটে দিই, 5 11 55, অর্থাৎ 50 টাকা আমার মুনাফা হচ্ছে, 50 টাকা বা লাভ হচ্ছে 50 টাকা। তাহলে স্যার পণ্যের বিক্রয় মূল্য হচ্ছে 550, বিক্রয় মূল্য থেকে যদি লাভ বাদ দিই তাহলে কি পাওয়া যায়? তাহলে 500 টাকা পাওয়া যায় হচ্ছে মোট ব্যয়। 500 টাকা হচ্ছে মোট ব্যয়, 500 টাকা মোট ব্যয়। এখন এই মোট ব্যয়, আমরা যেহেতু মোট ব্যয়টা পেলাম, তার মানে মুখ্য ব্যয়টা বের করা আমাদের জন্য এখন সহজ, কারণ মুখ্য ব্যয় হচ্ছে মোট ব্যয়ের 70%। তাহলে স্যার এখন মুখ্য ব্যয় যদি আমরা নির্ণয় করি, মুখ্য ব্যয় হচ্ছে 500 টাকার 70%। তার মানে 70 দিয়ে গুণ করবা, 100 দিয়ে ভাগ করবা। 70% মানে 70 দিয়ে গুণ, 100 দিয়ে ভাগ, দুটা শূন্য কাটা। এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 5, এখানে হচ্ছে 7, 5 7 35, আর একটা শূন্য বেঁচে আছে, একটা শূন্য। আমি এভাবেই মূলত দ্রুত করে কাটাকাটি করার চেষ্টা করি, ঠিক আছে? তার মানে আমরা এখন অলরেডি কি পাইলাম, মুখ্য ব্যয় পাইলাম, কারণ মুখ্য ব্যয় মোট ব্যয়ের 70%। 500 টাকার 70% হচ্ছে 350 টাকা। আমাদের অ্যান্সারের কাছাকাছি চলে গেছি। এখন বলছে কাঁচামাল খরচ মুখ্য ব্যয়ের 20%, তাহলে 350 টাকার 20%। দেখেন স্যার, 350 টাকার 20%, অর্থাৎ 350 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, দুইটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, দুইটা শূন্য কাটা, 35 দুগুণে 70। তাহলে 500 টাকার 70% হচ্ছে 350 টাকা। 350 টাকার হচ্ছে গিয়ে 20%, 20% যেহেতু বলেছে কোশ্চেনে, মাল খরচ মুখ্য ব্যয় 20%, হ্যাঁ, তাহলে 35 দুগুণে 70 টাকা। দেখেন স্যার 200, এখানে হচ্ছে মালের খরচ কত হবে, লাভের হার মোট ব্যয় 10% হলে মালের খরচ কত হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তার মানে হচ্ছে যে কোশ্চেনটা স্যার দিয়েছেন আমাকে, রাজন স্যার, সেখানে আর কি অ্যান্সারের মধ্যে অপশনটা ছিল না, অ্যান্সারের মধ্যে অপশনটা ছিল না। ঠিক আছে, এটা সাইকোলজিক্যাল টেস্টের মতো হয়ে গেছে, যে অ্যান্সার অপশনে নাই। কিন্তু তোমাদেরকে তোমরা শিখতে পারছো কিনা সেটা আর কি একটু খেয়াল করে দেখো, যে এখানে বুঝতে পারলা কিনা। আমার দ্রব্যের বিনিময় মূল্য মানে হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 550 টাকা, আর মুখ্য ব্যয় মোট ব্যয়ের 70%, কাঁচামাল খরচ মুখ্য ব্যয়ের 20%, আর লাভের হার মোট ব্যয়ের 10%। তাহলে কাঁচামাল খরচ কত? আমরা কোশ্চেনটা রিপিট করছি আমি, যে আমাদেরকে বিক্রয় মূল্য থেকে আমরা এই যে মোট ব্যয়ের উপর লাভের হার দেয়া আছে, একটাই উপায় আছে নিচের দিক থেকে উপরে যাওয়া, সেটা হচ্ছে এইখান থেকে লাভের হারটা থেকে লাভটা বের করে নেওয়া। যেহেতু ব্যয়ের উপর লাভের হার দেওয়া আছে, ব্যয়কে ধরতে হবে 100, লাভকে ধরতে হবে 10, 110। তার মানে আমার এখানে 110 দিয়ে ভাগ করতে হবে 550-কে, 550-কে। এভাবে আমরা ম্যাথ গুলো করব। আমি আশা করছি তোমরা সবাই এটি বুঝতে পেরেছো। স্যার বুঝছি কিনা একটু দেখেন তো, অ্যান্সারটা কোনটা? অ্যান্সার হচ্ছে কাঁচামালের খরচ হবে মুখ্য ব্যয়ের যেহেতু 20%, তাহলে মুখ্য ব্যয় হচ্ছে আমাদের কত? মুখ্য ব্যয় হচ্ছে 350 টাকা, কারণ আমরা অলরেডি মুখ্য ব্যয় পেয়েছি 350 টাকা। 350 টাকার 20% করে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসছে। বুঝতে পেরেছি কিনা স্যার? আপনারা বুঝতে পেরেছেন কিনা?
যদি আবার একটু বিস্তারিত বলতেন আর কি, একটু অসুবিধা হয়েছিল আমার, প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কোশ্চেনটা যে ছিল ওইখানে আর কি, মানে তোমাদের যে অপশনে অ্যান্সার গুলো দেওয়ার জন্য দিয়েছো তোমরা ক খ গ ঘ এর মধ্যে, ওখানে আর কি অ্যান্সারটা নাই। হ্যাঁ, সেই জন্য আমি বলছি যে একটু বোঝার চেষ্টা করবে। এখানে কোশ্চেনে সবগুলো পয়েন্টই দেয়া রয়েছে, আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এখান থেকে বোঝার চেষ্টা করা বিষয়গুলো। প্রশ্নে দেয়া আছে বিক্রয় মূল্য বা বিনিময় মূল্য। প্রশ্নে লেখা ছিল বিনিময় মূল্য। অ্যাকচুয়ালি বিনিময় মূল্য মানে হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 550 টাকা। আর বলা হচ্ছে মুখ্য ব্যয় মোট ব্যয়ের 70%। একটু খেয়াল করে দেখো, মুখ্য ব্যয়টা মোট ব্যয়ের 70%। মোট ব্যয় তো আমাদের দেয়া নাই, মোট ব্যয়টা আমাদেরকে বের করতে হবে। তাহলে মোট ব্যয় আমরা কি করলে বের হবে? তারপর কি বলেছে, কাঁচামাল খরচ মুখ্য ব্যয়ের 20%। আমাকে যে কোশ্চেন দিয়েছো এখানে 20%ই লেখা আছে, ঠিক আছে? তো 20%, তাহলে মুখ্য ব্যয় তো আমরা এখনো পাই নাই, মোট ব্যয় আগে লাগবে, তারপর আমরা পাবো। তারপর হচ্ছে লাভের হার মোট ব্যয়ের 10%। এই একটা তথ্য আছে, যে তথ্যটা দিয়ে আমরা মোট ব্যয়টাকে বের করতে পারবো, কারণ আমাদের কাছে বিক্রয় মূল্যের টাকা দেয়া আছে। বিক্রয় মূল্যের টাকা যেহেতু দেয়া আছে, সো আমরা এটা দিয়ে কি করতে পারবো, চাইলেই আমরা মোট ব্যয়টা বের করতে পারবো। কারণ বিক্রয় মূল্য থেকে যদি লাভ মাইনাস করা হয় তাহলে অবশ্যই মোট ব্যয় বের হবে। বিক্রয় মূল্য থেকে যদি লাভের টাকা মাইনাস করা হয় তাহলে অবশ্যই মোট ব্যয় বের হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি, আমার বিক্রয় মূল্য হচ্ছে 550, লাভের হারটা কিভাবে আসবে? যেহেতু এখানে টাকা বিক্রয় মূল্যের, কিন্তু লাভের হার ব্যয়ের উপর, তার মানে নিচে গিয়ে যোগ হবে। এটা আমি তোমাদের রেকর্ডেড ক্লাসেও বুঝিয়েছি, যে তাহলে আসবে 110 ইন্টু 10। 110 ইন্টু 10, এখানে 5 11 55। তার মানে বোঝাই যাচ্ছে এই শূন্য শূন্য কেটে দিলে 50, সরি এখানে হচ্ছে গিয়ে কত দিয়ে গুণ করলাম, এখানে 5 11 55, 550 টাকা। ম্যাথটা তো দুইবার করতে গিয়ে আমার মাথায় ইয়ে গেছে। 550 টাকা হচ্ছে আমাদের 110 অংশ, গুণ করতে হবে 10 দিয়ে, তাহলে আমাদের আসবে হচ্ছে মুনাফা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শূন্য শূন্য কাটা যাবে, 5 11 55, অর্থাৎ 50 টাকা হচ্ছে মুনাফা। জি স্যার, আমি এইটুকু বুঝিনি আর কি। ঠিক থ্যাংক ইউ আছে স্যার। ঠিক আছে, ওকে, 50 টাকা হচ্ছে মুনাফা। ওকে, এই কোশ্চেনটা ছিল খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও অনেক, মানে অনেক কিছু এখানে আসছে। এখানে মূলত পুরো কিভাবে আমরা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট যাওয়া যেতে পারে সবগুলো পয়েন্টই এখানে আসছে। ধন্যবাদ যে কোশ্চেন করেছো। ভাইয়া যদি অ্যান্সার না থাকে, কোনোটাই যদি অ্যান্সার না থাকে, তাহলে কি খালি রাখে দিব? চেষ্টা করবা খালি রেখে দেওয়ার জন্য, কারণ হচ্ছে কি চাচ্ছেই না তো, কারণ ভুল করলেই তো তোমার মনে করো যে মাইনাস মার্কিং এ চলে যাচ্ছে, সেক্ষেত্রে ভুল করার দরকার নেই। তবে কোশ্চেনে যদি অ্যান্সার দুইটা থাকে সেক্ষেত্রে তোমরা আগের অ্যান্সারটা দিতে পারো। অ্যান্সার দুইটা থাকা একটা জিনিস, আর অ্যান্সার না থাকাই একটা জিনিস। না থাকলে ফাঁকা রেখে আসো, কিন্তু অ্যান্সার দুইটা থাকলে ফাঁকা রাখার দরকার নেই। অবশ্যই যেটা আগে আছে বা তোমার কাছে মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সেটা দাগায় দিয়ে আসবে। ঠিক আছে, এরকম কোশ্চেন পেয়েছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে দুটো অ্যান্সার রয়েছে এবং অ্যান্সার নেই। ঠিক আছে, এখানে তোমাদের কনফিউশন চলে আসতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, টেক্সটের মধ্যে ফরহাদ হোসেন বলেছে সিভিপি কি ভাইয়া? সিভিপি হচ্ছে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, অর্থাৎ ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানে যে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দুর যে অধ্যায়টা রয়েছে, যে ম্যাথগুলো রয়েছে সেটার বিষয়টা বলেছি। অর্থাৎ বিইপি থেকে এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটা প্রশ্ন এসেছে, সেটা আমি দেখিয়েছি আর কি, একটু আগে যে স্লাইডটা দেখালাম সেটা। ঠিক আছে, এরপরে যে কোশ্চেনটা দিয়েছো সেই কোশ্চেনটাও আমার কাছে ভালো লেগেছে এবং মনে হয়েছে যে তোমাদেরকে এটাও শেখানো উচিত। তারপর তোমরা ধরে নাও যে এটাই তোমরা ক্লাস করছো, নট অনলি ইটস, এটা হচ্ছে কোশ্চেনের সলিউশন হচ্ছে, তোমাদের জানার জন্য কিন্তু কাজে লাগছে বিষয়গুলো, একটু ক্লাসটা মনোযোগ দাও। একজন বলেছে ঠিক এরকমই একটা কোশ্চেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, যার কারণে কোশ্চেনটা তোমাদেরকে সলভ করাচ্ছি। 20 ইউনিট উৎপাদন করতে আমি কোশ্চেন লিখতে লিখতে এমন ভাবে লিখবো যাতে অ্যান্সারটাও চলে আসে। 20 ইউনিট উৎপাদন করতে
কাঁচামাল খরচ হয়েছে 3000 টাকা, তারপর হয়েছে মজুরি 1050 টাকা। বুঝতে পারছি এগুলো ক্যালকুলেটরের ম্যাথ, কারণ ক্যালকুলেটর ছাড়া যদি কখনো ম্যাথ হইতো তাহলে অবশ্যই সেটা হইতো তোমাদেরকে 1000 টাকা দিত। 1050 টাকা দেওয়া মানেই হচ্ছে গিয়ে পেঁচায় ফেলছে। কারখানা উপরিব্যয় কাঁচামালের 20%, তাহলে কারখানা উপরিব্যয় কাঁচামালের 20%। আচ্ছা, কাঁচামালের যদি 20% হয় কারখানা উপরিব্যয়, 3000 টাকার 20% কত টাকা? 3000 গুণ 20 ডিভাইডেড বাই 100। মনে মনে আমি চিন্তা করলে 3 দুগুণে 6, অর্থাৎ 600 টাকা। 600 টাকা আসছে কাঁচামালের খরচ। এখন কারখানা উপরিব্যয় আসলো 600 টাকা, কারণ কারখানা কাঁচামালের 20% বলা হয়েছে। বলা হয়েছে বিক্রয় খরচ কারখানা উপরিব্যয়ের 25%। আচ্ছা, বিক্রয় খরচ কারখানা উপরিব্যয়ের 25%। কারখানা উপরিব্যয়ের 25%, এটা হচ্ছে বিক্রয় খরচ। তাহলে এই 600 টাকার 25%, এই ম্যাথগুলো আমার কাছে সবসময় সহজ লাগে। কেন? কারণ হচ্ছে আমাকে বলেই দেওয়া থাকে যে কার সাথে কি কাজ করতে হবে। হ্যাঁ, তার মানে আমাকে এখানে বলাই আছে হচ্ছে যে বিক্রয় খরচ কারখানা উপরিব্যয়ের 25%। 600 টাকার 25%, 25% মানে আমরা একটা শর্টকাট মেথড জানি, সেটা হচ্ছে 4 দিয়ে ভাগ। 4 15 60, অর্থাৎ 150 টাকা। 150 টাকা। তোমরা যেভাবে পারো তোমরা কাটাকাটি করবা, সেটা হচ্ছে 6 দিয়ে 25কে গুণ করলেও 150ই আসবে। ঠিক আছে, এভাবে তোমরা ম্যাথ করতে পারো, অথবা আমি যেভাবে করি মাথায় হইল ম্যাথ মিললেই হইল, এটা হচ্ছে কথা। আচ্ছা, তাহলে কাঁচামাল এবং মজুরি যোগ করলে আমরা পাই মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে পাওয়া যায় উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে অন্য যত ধরনের ব্যয় আছে প্রশ্নে যদি থাকে, তাহলে আমরা যোগ করলে তাহলে পাই আমরা মোট ব্যয়। সকল ব্যয় যোগ করলে আমরা কি পাই? সকল ব্যয় যোগ করলে আমরা পাই মোট ব্যয়। এখন স্যার, এই কোশ্চেনে মোট ব্যয় কত টাকা দেয়া আছে? 3000, 1000, 4000, 4600, 100, 700, 4800 টাকা মোট ব্যয় দেওয়া আছে এই ম্যাথে, 4800 টাকা। এর 50 টাকা বাড়তি আছে না, 1050 ছিল মজুরি। 3000, 1000, 4000, 4600। ঠিক আছে স্যার, আপনারটা ঠিক আছে, যে এখানে 150 মজুরি 1050 টাকা না? জি, আবার এখানে 150 টাকা আলাদা আছে, দুইটাই তো 100 হয়ে যায় 50-50। স্যার আপনারটা ঠিক আছে স্যার। আমি তো বুঝতে পারছি যে ঠিক আছে, ইটস ওকে। বিষয়টা হচ্ছে ও যেটা বলতেছে যে এখানে 50 টাকা যেহেতু আছে, সেই 50 টাকা গেল কই? এই যে স্যার 150 টাকা, এখানে 150 টাকা আর 50 টাকা কত হয়? 200 টাকা। এই 200 আর 600, 800 টাকা। তাহলে 800 আর এদিকে 3000 আর 1000, 4000, অর্থাৎ 4800 টাকা হচ্ছে এখানে মোট ব্যয় দেওয়া আছে। আর বলেছে যে প্রতিটি ইউনিট কত টাকায় বিক্রি করলে বিক্রয়ের 20% লাভ হবে। আমি কোশ্চেন তুলেছি, এখন বলা হয়েছে যে প্রতি ইউনিট কত টাকা বিক্রি করলে। প্রতি ইউনিট মানে কি? প্রতি একক কত টাকা বিক্রয় করলে, প্রতি ইউনিট কত টাকায় বিক্রয় করলে বিক্রয়ের 20% লাভ হবে। দেখো লাভের হারটা কার উপর দেয়া আছে? বিক্রয়ের 20% লাভ হবে। এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেনের মধ্যে কাঁচামালের টাকা দেয়া আছে, আমরা নিয়েছি। মজুরির টাকা দেয়া আছে, আমরা নিয়েছি। তারপর বলা হয়েছে কারখানা উপরিব্যয় কাঁচামালের 20% 600 টাকা নিয়েছি। বিক্রয় খরচ কারখানা উপরিব্যয়ের 25% 150 টাকা নিয়ে মোট ব্যয়টা আমরা ইজিলি পাচ্ছি কোশ্চেন অনুযায়ী। এখন বলেছে যে প্রতি একক কত টাকা বিক্রি করলে বিক্রয়ের 20% লাভ হবে। মনে রাখবে, প্রতি একক প্রতি যদি বিক্রয় মূল্য চায়, তাহলে আমাদেরকে অবশ্যই মোট বিক্রয় মূল্য বের করতে হবে। একক প্রতি যদি উৎপাদন ব্যয় বের করতে বলে, তাহলেও আমাদেরকে মোট উৎপাদন ব্যয় বের করতে হবে। তারপর আমাদের যত একক পণ্য রয়েছে, আমাদের কত একক পণ্য? 20 একক পণ্য বা 20 ইউনিট। তারপর 20 দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। 20 দিয়ে ভাগ করলে খুব সহজে আমরা একটার বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের কি দরকার? মোট বিক্রয় মূল্য দরকার এখন। তাহলে আমরা এখন অলরেডি এই তথ্যগুলো যেহেতু দেয়া আছে, এটা তোমরা বুঝতেই পারছো, কাঁচামাল এগুলো সব দেয়া আছে। তার মানে মোট ব্যয়
এতটুকু পর্যন্ত আমরা কি পেলাম? এতটুকু পেলাম পর্যন্ত আমরা পেলাম হচ্ছে মোট ব্যয় 4,800 টাকা, আর কত টাকা বিক্রয় করলে বিক্রয়ের উপর লাভ হবে 20%। তোমাদের এটা মনে আছে কিনা? ক্লাসে বলেছি যে প্রশ্নে যদি মোট ব্যয় দেওয়া থাকে, মোট ব্যয় দেওয়া আছে হচ্ছে 4,800 টাকা, তাহলে এইখানে যদি মুনাফাটা বিক্রয়ের উপর দেওয়া থাকে, খেয়াল রাখবে বিক্রয়ের উপর যদি দেওয়া থাকে তখন কি করতে হবে? তাহলে বিক্রয়ের উপর মুনাফা থাকলে এখানে নিচে যখন যাবে তখন তো সেটা মাইনাস হয়ে যাবে। কেন? কারণ যার উপর পার্সেন্টেজ দেওয়া থাকে তাকে 100 ধরতে হয়। বিক্রয়ের উপর 20% লাভ করতে হবে না, তার মানে বিক্রয় হবে 100। আচ্ছা, বিক্রয় যদি 100 হয়, মুনাফা যদি 20 হয়, তাহলে মোট ব্যয় কত? মোট ব্যয় হচ্ছে 80। কারণ এই 80-র সাথে 20 যোগ করলে কিন্তু আমরা বিক্রয় মূল্যটা পাই। এই সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করতে হবে, এটা মাথায় খাটানোর চেষ্টা করতে হবে যে বিক্রয় মূল্যর উপর লাভ হচ্ছে 20%, তার মানে বিক্রয় মূল্যকে 100 ধরতে হবে। তার মানে লাভ যদি 20 হয় তাহলে মোট ব্যয় কত পার্সেন্টে হবে? 80% হবে। এই জন্য এটাকে ভাগ দিতে হবে 80 দিয়ে। ঠিক আছে, আমি রেকর্ডেড ক্লাসেও বলে দিয়েছি যে এখানে কিন্তু আলটিমেটলি 100 থেকে ওই 20টা মাইনাস হয়ে যায়। ঠিক আছে, ক্রয় মূল্য বা মোট ব্যয়ের উপর দেওয়া থাকলে সেটা মাইনাস হয়ে যায়। এটাকে 80 দিয়ে ভাগ করতে হবে, গুণ করতে হবে 20 দিয়ে। আর যদি ডিরেক্টলি 100 দিয়ে গুণ করো তাহলে তো একদম ডিরেক্টলি তোমাদের বিক্রয় মূল্য বের হয়ে যাবে। তবে যদি 20 দিয়ে গুণ করো তাহলে মোট মুনাফাটা বা লাভটা বের হবে। এই হচ্ছে কথা। তাহলে আমরা এখানে ম্যাথটা করি, 0 0 কেটে দিই, 4 2 8, তারপর হচ্ছে 4 12 38, তার মানে 1200 টাকা। তাহলে আমরা পেলাম যে লাভ হয়েছে 1200 টাকা, লাভ হয়েছে 1200 টাকা। তাহলে আমাদের মোট ব্যয় 4,800 টাকা, লাভ হচ্ছে 1200 টাকা। মোট ব্যয় 4,800। তাহলে এখন টোটাল বিক্রয় মূল্য তাহলে কত দাঁড়াচ্ছে? বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 4,800 আর 1200, 4 1 5,000, 1 6,000। স্যার, বিক্রয় মূল্য যেহেতু 6,000, এটার অ্যান্সারটা ঠিকভাবেই আসছে। বিক্রয় মূল্য যেহেতু টোটাল হচ্ছে 6,000, আশা করছি দেখতে পাচ্ছ তোমরা, বিক্রয় মূল্য টোটাল আমরা পেলাম 6,000 টাকা। এখানে 6,000 টাকা কতগুলো পণ্যের জন্য? 6,000 টাকা হচ্ছে 20টা পণ্যের জন্য। তাহলে একটা পণ্যের বিক্রয় মূল্য কত আসবে? তাহলে 6,000 ডিভাইডেড বাই 20, অর্থাৎ 300 টাকা। এটার অ্যান্সারটা হচ্ছে একক প্রতি একক কত টাকায় বিক্রয় করলে? অ্যান্সার হচ্ছে স্যার 300 টাকা। অ্যান্সার হচ্ছে 300 টাকা। বুঝতে পেরেছি কিনা একটু আমাকে কষ্ট করে একটু জানাবেন। জি ভাই, থ্যাংক ইউ অঙ্কগুলো সমাধান করার জন্য। অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি মনে করি তোমাদের জন্য জানা রাখা উচিত সবারই। ঠিক আছে, দ্যাটস ওয়াই বোর্ডে করাচ্ছি। এরপরে তারিখ নির্ণয়। ভাইয়া 300 টাকার হিসাবটা একটু আরেকবার একটু বলেন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা কিন্তু মোট ব্যয় পেলাম, মোট ব্যয় পেয়েছি 4,800 টাকা, আর লাভ পেলাম হচ্ছে 1200 টাকা। ঠিক আছে, মোট ব্যয় পেলাম 4,800, লাভ পেলাম 1200। তাহলে অ্যাকচুয়ালি আমাদের বিক্রয় মূল্য, এই যে বিক্রয় মূল্যটা আসলো, এটা কি একটা পণ্যের বিক্রয় মূল্য নাকি টোটাল বিক্রয় মূল্যটা? এটা কিন্তু টোটাল বিক্রয় মূল্য। টোটাল বিক্রয় মূল্য হচ্ছে 6,000 টাকা। ঠিক আছে, এখন প্রশ্নের শুরুতেই বলা আছে যে 20 ইউনিট পণ্য উৎপাদন করা হয়েছে। 20 ইউনিট মানে 20টা পণ্য উৎপাদন করা হয়েছে। এখন বলা হচ্ছে তাহলে একটা পণ্য কত টাকায় বিক্রি হবে? একটা পণ্য কত টাকায় বিক্রি হবে? তার মানে 6,000-কে আমি ভাগ দিব হচ্ছে 20 ইউনিট দিয়ে। 6,000-কে ভাগ দিব আমি 20 ইউনিট দিয়ে। তার মানে 20টার দাম যদি 6,000 টাকা হয়, ছোটবেলার মতো একদম ক্লাস 5 এর ম্যাথ, 20টার দাম 6,000 টাকা হলে একটার দাম কত? 20 দিয়ে ভাগ দিলে 300 টাকা চলে আসবে। বুঝতে পেরেছি এবার স্যার? জি স্যার, অসংখ্য ধন্যবাদ, বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে। তারপর এরপরে খাতায় লিখে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। স্যার আমরা তো যে কোনো টাকাকে সাধারণত 4 দ্বারা ভাগ দিলে 25% পাই। এই পার্সেন্ট একটু আবার যদি বলতেন ভালো হতো, কত দ্বারা ভাগ দিলে আসলে কত পার্সেন্ট পাই আমরা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে
যেহেতু ক্যালকুলেটর আমাদের ব্যবহারটা বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2011-12 সালের পর থেকে যত ধরনের কোশ্চেন এসেছে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে 25%, 20% আর 33.33%। এই 3% দিয়ে অ্যাকাউন্টিং এর এই 10 বছর থেকে কোশ্চেন আসছে। কারণ কি? কারণ ক্যালকুলেটর নাই। তো সেক্ষেত্রে সবগুলো পার্সেন্টেজ তো আর শর্টকাটে আসে না, কিছু কিছু পার্সেন্টেজটা শর্টকাটে আসে। তো যে সেই পার্সেন্টেজ গুলো শর্টকাটে আসে সেগুলো আমি তোমাদেরকে বলে দেই, এটা মুখস্থ রাখার চেষ্টা করবা। এটা হচ্ছে 16.67% হলে আমরা পাই হচ্ছে 20%, 20% থাকলে আমরা পাই 25%, 25% থাকলে আমরা পাই 33.33%, 33.33% থাকলে আমরা পাই 50%, 50% থাকলে পাই 100%। এই হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজটা সিরিয়ালি লিখবা, সিরিয়ালি লিখলে খুব সহজ হবে আশা করি। এটা মূলত এই অধ্যায়েরই আজকের লেকচারেই ছিল। ঠিক আছে, আজকের লেকচারে এগুলো ছিল। আমি এখানেই তোমাদের কোশ্চেন গুলোই আজকে আলোচনা করব, কারণটা হচ্ছে এইটাই যে আমার মেইন থিমটা আমার ভিতরে যা আছে তা তো আমি তোমাদের রেকর্ডেড ক্লাসে দিয়েছি। মনোযোগ দিয়ে ক্লাস দেখলে আশা করছি ক্লাসের সকল ম্যাথ গুলো তোমরা ইজিলি বুঝতে পারবে বা সহজ হবে। তবে এইরকম টার্ম গুলো যেগুলো বুঝো নাই তোমরা আমাকে এখনই বলতে থাকবা, সেগুলো আমি এখনই সলভ করাই দিচ্ছি। 16.6। আচ্ছা ভাইয়া, হ্যাঁ স্যার বলেন। ভাই আমি বলতেছি যে মানে যে একটা টাকার যে আমরা 4 দ্বারা ভাগ দিলে যেরকম আমরা 5 দ্বারা ভাগ দিলে 20% পাই, বা 4 দ্বারা ভাগ দিলে 25% পাই, এরকম টোটাল টাকাকে কত দ্বারা ভাগ দিলে কত পার্সেন্ট পাই, একটু যদি একটু লিখে দেন তাহলে একটু ভালো হয়। টোটাল টাকা আমি তো এটাই একটা সিরিয়াল লিখতেছি যেটা তোমাদেরকে ক্যালকুলেটর ছাড়া করা যায়। সেটা হচ্ছে এই 16.67% হচ্ছে যে কোনো টাকাকে 6 দ্বারা ভাগ করা, 6 দ্বারা ভাগ যে কোনো টাকাকে। আর 20% মানে হচ্ছে 5 দ্বারা ভাগ, 25% মানে হচ্ছে 4 দ্বারা ভাগ, 33.33% মানে হচ্ছে যে কোনো টাকাকে 3 দ্বারা ভাগ, 50% মানে হচ্ছে যে কোনো টাকাকে 2 দ্বারা ভাগ, 100% মানে টাকাটা যা আছে তাই, অর্থাৎ 1 দ্বারা ভাগ। এখন যদি আমি কোনো কারণে আমার প্রয়োজন পড়ে যে 33,000 টাকা, আমি একটা কঠিন নিলাম না, তুমি যেহেতু 20-25% এক্সাম্পল দিছো ওইটাই ধরি। আচ্ছা, আমি মনে করো 20,000 টাকা নিলাম। এই 20,000 টাকাকে আমাকে বলা হয়েছে 25% করতে। এই 20,000 টাকাকে বলা হলো 25% করতে। তাহলে দেখো 25% যদি আমি নরমালি করি, তার মানে 25 দিয়ে গুণ, 100 দিয়ে ভাগ, তার মানে দুটা শূন্য কাটা, 25 দুগুণে 50। আর এখানে কটা শূন্য বেঁচে আছে? দুইটা শূন্য বেঁচে আছে, তার মানে দুইটা শূন্য, 5,000 টাকা। এভাবে যেমন বের করা সম্ভব, ঠিক তেমনি আমরা চাইলে আবার এভাবেও বের করতে পারি যে 20,000 টাকার 25% মানে হচ্ছে 25% মানে কত দ্বারা ভাগ? 25% মানে 4 দ্বারা ভাগ। অর্থাৎ 4 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে খেয়াল করে দেখো 4-5 20, তার মানে 5,000 টাকা। এটার শর্টকাটে শুধু এই জিনিসগুলাই আসে। ঠিক আছে, যে আমি টাকাগুলো কিভাবে করতে পারি যে স্যার এখানে টাকাগুলোকে এই অনুযায়ী এই রেশিওতে তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, এখন বুঝতে পেরেছি কিনা? থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এখন কাগজে লিখে একটা কোশ্চেন পাঠিয়েছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, লিখেছো এ লিমিটেড কোম্পানি কোন একটি কর্মচারীর নিকট হতে প্রাপ্ত সেবার বিপরীতে, কর্মচারীর নিকট হতে প্রাপ্ত সেবার বিপরীতে অপরিশোধিত মজুরি বাবদ 500 টাকা দায় স্বীকার করলো। অপরিশোধিত মজুরি বাবদ 500 টাকা দায় স্বীকার করলো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আমার যতটুকু মনে পড়ে। ঠিক আছে, দায় স্বীকার করলো।
তাহলে সমীকরণের কি প্রভাব পড়বে, হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে। ঠিক আছে, এই কোশ্চেনটা যে করেছো ধন্যবাদ। এখানে হচ্ছে কর্মচারীর নিকট হতে প্রাপ্ত সেবার বিপরীতে। স্যার, কর্মচারী তো আমার অফিসে কাজ করে বা আমার প্রতিষ্ঠানে কাজ করে, আমার যে কোনো জায়গায় কাজ করে, কারখানায়। তো কর্মচারী তো কাজ করছে, সে তো বেতন পাবে, স্বাভাবিক। এখন তো তার বেতনটা আমি দেই নাই, তার বেতনটা দেই নাই বলে তাকে বলতেছি আমি বেতন অপরিশোধিত রয়েছে। তাহলে স্যার বেতন যদি অপরিশোধিত থাকে তাহলে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় বকেয়া বেতন। অ্যান্সার বুঝে গেছে অলরেডি, সেটাকে বলা হয় বকেয়া বেতন। বকেয়া বেতনের জাবেদা কি? বকেয়া বেতনের জাবেদা হচ্ছে বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। এখানে বুঝতে হইতো যে অপরিশোধিত মজুরি বাবদ 500 টাকা দায় স্বীকার করলো। দায় স্বীকার করলো মানে তো তার একটা বকেয়া বেতনই, সে তো এখন দিতে পারতেছে না। এখন দিলে তো টাকাটা চলেই যাইতো, দিতে পারতেছে না বলেই তো সেটা দায়। ঠিক আছে, তার মানে বকেয়া বেতনের জাবেদা কি স্যার? বকেয়া বেতনের জাবেদা হচ্ছে বেতন ডেবিট। বেতন ডেবিট মানে ব্যয়, ব্যয় বৃদ্ধি অর্থাৎ মালিকানা সত্ত্ব হ্রাস। তুমি যেহেতু হিসাব সমীকরণ চাইছো, তার মানে মালিকানা সত্ত্ব হ্রাস। আর হচ্ছে বকেয়া বেতন ক্রেডিট। বকেয়া বেতন ক্রেডিট মানে দায় বৃদ্ধি, দায়টা বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব হ্রাস হয়েছে এবং দায়টা বৃদ্ধি পেয়েছে। বুঝতে পেরেছি কিনা যার কোশ্চেন ছিল এটা? জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা ভাই, এখানে এরপর মজুরি এবং বেতনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? মজুরি এবং বেতন, ও মজুরি এবং বেতন কি একই কথা বোঝানো হয়? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমরা জাস্ট বেতন এখানে জাস্ট মজুরি লিখবা, আমি ভাবেছি ওখানে লেখা অপরিশোধিত বেতন। ঠিক আছে, একই জিনিস স্যার, বকেয়া মজুরি অর্থাৎ মজুরি ডেবিট, বকেয়া মজুরি ক্রেডিট। এটা ভুল না, অ্যাকচুয়ালি দুইটা জিনিস শিখলাম, যে বেতন বা মজুরি যাই লেখা থাকুক এখানে দুইটাই রাইট, একই একই কাজ হবে, এখানে কোনো চেঞ্জ নেই। অর্থাৎ আমি যদি কোনো কর্মচারী না ভাই, বলতেছি সেবার যে আমি বিপরীতে, বেসিক ভাবে কি আসলে বেতন এবং মজুরির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, নাকি দুটোটা একই কথা বোঝায়? না না, এইটা তেমন কোনো পার্থক্যকে বুঝায় না। সাধারণত ধরে নেই আমরা মজুরি বলতে যে যেটা আমরা রেগুলার করি, মানে মজুরি বলতে তুমি এখনই কাজ করছো, এখনই তোমাকে একটা টাকা দিয়ে দিলাম। কিন্তু বেতন বলতে বুঝাই সাধারণত জাস্ট এমনি যে 1 মাস পর তুমি টাকাটা পাবা বা 15 দিন পর টাকাটা পাবা। যেমন উন্নত বিশ্বে বেতন দেওয়া হয় মাসে 4 বার, ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বেতন দেওয়া হয়। মাসের শেষে আমাদের দেশে বেতন দেওয়ার সিস্টেম হচ্ছে মাসের শেষে 1 মাস পর পর বেতন পায়। কিন্তু উন্নত বিশ্বে তারা চিন্তা করে যে একটা মানুষ 1 মাস পর পর টাকা পাইলে তাদের চলবে কিভাবে, তাহলে তো শুরুতেই সে টাকা খরচ করে ফেলবে, লাস্টের দিকে সে খুব কষ্টে কষ্ট করে চলবে। এজন্য তারা প্রতি সপ্তাহে টাকা দেয়, 1 মাসের বেতনকে 4 ভাগ করে প্রতি সপ্তাহ পর দেয়, যে প্রত্যেক সপ্তাহেই খরচ করেন, এরকম বিষয়টা। আর মজুরিটা হচ্ছে কাজটা এখনই করে নিলাম, এখনই টাকা দিয়ে দিলাম, আজকে কাজ করছো আজকেই টাকা পাইছো, এরকমটা বুঝায় সাধারণত। ঠিক আছে, তবে জি ম্যাথমেটিক্যালি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে। ওকে, এর পরবর্তীতে আরেকটা কোশ্চেন আসছে, এটাই মনে হয় আমার কাছে মনে হচ্ছে শেষ কোশ্চেন, এবং কোশ্চেনটা ভালো লাগছে, কোশ্চেনটা অ্যান্সার করে দিচ্ছি তোমাদেরকে। এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। লেখা আছে 8 বছরের জন্য বিনিয়োগ করা হলো 60,000 টাকা। আমি কোশ্চেনটা লিখছি, সময় নষ্ট হচ্ছে জাস্ট 1 মিনিট, কিন্তু তোমরা সবাই বুঝতে পারছো বিষয়গুলো। 8 বছরের জন্য বিনিয়োগ হচ্ছে 60,000 টাকা। এখন বলা হয়েছে বিনিয়োগের উপর সুদ 10%, সুদের হার 10%। 31 ডিসেম্বর তারিখে, তোমরা সবাই মিউট করে ফেলো, 31 ডিসেম্বর তারিখে তোমরা মিউট করে ফেলো স্যার। 31 ডিসেম্বর তারিখে বকেয়া সুদ বাবদ 3,500 টাকা দেখানো হয়। ঠিক আছে, তাহলে সারা বছর কোনো সুদ প্রাপ্তি ছিল না, তবে বিনিয়োগের তারিখ কত ছিল? বিনিয়োগের তারিখ কত? সারা বছর অন্য কোনো সুদ আর পাই নাই,
বিনিয়োগের তারিখ কত। এই তারিখ বের করার ম্যাথ এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2-3বার এসেছে, 2-3বার এসেছে। বিনিয়োগের তারিখ কত, ঠিক আছে। এই তারিখের কোশ্চেনটা শুধু যে বিনিয়োগ দিয়েই হতে হবে এমন না, যে কোনো পয়েন্ট থেকেই তোমাকে তারিখটা বের করতে বলতে পারে। সেক্ষেত্রে আমরা আসলে কি করি, সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আমার যেহেতু তারিখে যেতে হবে, অপশনগুলো লেখা থাকে জানুয়ারি মাসের 1 তারিখে, মার্চ মাসের 1 তারিখে, নাকি জুলাই মাসের 1 তারিখে, এভাবে লেখা থাকে, বা আগস্ট মাসের 1 তারিখে। আমার কথা হচ্ছে যে মাসের যেহেতু আমাদের বিষয়টা বের করতে হবে, এটা সেন্সটা তোমাকে আগে শিখতে হবে যে আমরা 31শে ডিসেম্বর ম্যাথ শেষ করি, আমরা ডিসেম্বর মাসের 31 তারিখে ম্যাথ শেষ করি, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করি আমরা, আমি 8 বছরের জন্য বিনিয়োগ করেছি 60,000 টাকা, এটা ঠিক আছে। আমার কাজ হচ্ছে সুদের আয় নিয়ে, বকেয়া সুদ হচ্ছে 3,500 টাকা, তার মানে সুদ আয় নিয়ে। এখানে সুদের হার কত পার্সেন্ট? 10%। একটু মনে করে দেখো তো, এই যে 10% সুদের হার, এটা কি 1 মাসের নাকি 1 বছরের? এটা হচ্ছে 1 বছরের সুদ, বার্ষিক সুদ বলা হয় এটাকে, ঠিক আছে। তাহলে 1 বছরের সুদ হচ্ছে 10%, তার মানে 6,000 টাকা, 60,000 টাকা 10% হচ্ছে 6,000 টাকা। এটা হচ্ছে বার্ষিক সুদ। যারা পারি না তারা একটু খেয়াল করব, যারা পারি ইটস ওকে, নো প্রবলেম। তাহলে আমরা জানলাম যে বার্ষিক সুদ হচ্ছে 60,000 টাকার 10%। 60,000 টাকা 10% কত? 6,000 টাকা। এটা হচ্ছে 1 বছরের সুদ। তাহলে আমরা যে বছরে ম্যাথ করতেছি, তার মানে আমার সুদ আয় কত হওয়া উচিত? আমার টোটাল সুদ আয় হওয়া উচিত হচ্ছে 6,000 টাকা, কারণ 12 মাসে 6,000 টাকা আমি পাইতাম সুদ আয় হিসাবে। 12 মাসে আমার 6,000 টাকা পাওয়ার কথা সুদ আয় হিসাবে। কিন্তু স্যার, আমরা তো খেয়াল করছি সুদ আয় হিসাবে পাইছি মাত্র 3,500 টাকা, তার মানে সারা বছর আমরা টাকা পাই নাই, তাহলে 3,500 টাকা আসলে কয় মাসের টাকা পাইছি? মাসে কনভার্ট করতে হবে। কয় মাসের টাকা 3,500? মাসে কনভার্ট করতে হবে। তার মানে তোমাকে বার্ষিক সুদ বের করার পর সাথে সাথে সেটাকে 12 দিয়ে ভাগ দিতে হবে, কারণ 12 মাস, 12 দিয়ে ভাগ করলে 500 টাকা হচ্ছে আমাদের মাসিক সুদ। অর্থাৎ 1 মাসে সুদের আয় হবে হচ্ছে 500 টাকা। খেয়াল করো, 1 বছরে সুদ আয় হচ্ছে আমাদের 6,000, আর 1 মাসে হচ্ছে আমাদের 500 টাকা। তাহলে 500 টাকা যদি আমার 1 মাসের সুদ হয়, আমি কয় মাস আয় করেছি? আমি আয় করেছি হচ্ছে 3,500 টাকা, অর্থাৎ 3,500 ডিভাইডেড বাই 500, অর্থাৎ 7 মাস। 7 মাস আমি সুদের আয়টা করেছি। এই 7 মাস হচ্ছে আমাদের এক্স্যাক্টলি অ্যান্সার। 7 মাস অ্যান্সার। এখন 7 মাস, স্যার একটু মনে রাখতে হবে বিষয়টা, যে 7 মাসের যে বিষয়টা আছে, এই 7 মাস কিন্তু ডিসেম্বরে এসে শেষ হয়েছে। 7 মাসটা কখন শেষ হয়েছে? ডিসেম্বরে শেষ হয়েছে। অর্থাৎ তোমাকে চিন্তা করতে হবে উল্টা দিক থেকে, ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এভাবে করে তোমাকে উল্টা দিক থেকে 7 মাস যেতে হবে। সেপ্টেম্বর, তারপর হচ্ছে আগস্ট, তারপর হচ্ছে জুলাই, দেন হচ্ছে জুন। তার মানে তুমি যদি জুন মাসের 1 তারিখে যাও, তাহলে কিন্তু তোমার 7 মাস হচ্ছে। তার মানে জুন মাস থেকে তুমি টোটাল ডিসেম্বর পর্যন্ত 7 মাস বিনিয়োগটা ব্যবহার করেছো, যার কারণে এই 7 মাসের মুনাফা তুমি পাচ্ছ বা সুদ তুমি পাবে। এখন স্যার, এটা অনেকেরই মাথায় যায় না, মনে থাকে না, কষ্ট হয়ে যায়, ঠিক আছে। তাদের উদ্দেশ্যে বলছি আমি কিভাবে সলভ করি। আমি সলভ করি এই বিষয়টাকে যে স্যার, আমার এই অংশটুকু পর্যন্ত কিন্তু মুখে মুখে আমি 20 সেকেন্ডে সলভ করতে পারি, যে আমার 60,000 টাকার সুদের হার 10% মানে 6,000 টাকা। 6,000 টাকা তার মানে 1 মাসে হচ্ছে 500 টাকা। 500 টাকা যেহেতু 3,500 টাকা, তার মানে হচ্ছে 7 মাসের সুদ। এটা আমি মুখে মুখেই করতে পারি, তোমরাও করতে পারবা। তার মানে কয় মাসের সুদ আমরা পাচ্ছি? 7 মাস পাচ্ছি। তার মানে বিনিয়োগ ছিল 7 মাস। বিনিয়োগ ছিল কয় মাস? ছিল হচ্ছে 7 মাস। তার মানে 7 মাস হচ্ছে বিনিয়োগ ছিল। এভাবে মনে মনে বলবা যে বিনিয়োগ ছিল হচ্ছে 7 মাস। তাহলে স্যার, ছিল না কয় মাস? 1 বছরে হচ্ছে 12 মাস। 12 মাসের মধ্যে ছিল না হচ্ছে 5 মাস।
এক বছরে ছিল হচ্ছে 7 মাস, তাহলে ছিল না কয় মাস? ছিল না হচ্ছে 5 মাস। যেহেতু 5 মাস ছিল না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই 5 মাস ছিল না। দেখো খেয়াল করে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, হ্যাঁ এই 5 মাস ছিল না। তার মানে জুন মাসের 1 তারিখে সে এই বিনিয়োগটি করেছে। অর্থাৎ আমি ডিসেম্বর থেকে উল্টা পাশে 7 মাস না গুনে আমরা চাইলে সামনের দিক থেকে 5 মাস বাদ দিলেও তো হচ্ছে। এই চালাকিটুকু একটু করতে হবে, তাহলে কিন্তু সিম্পলি বিষয়টা বের হয়ে যাচ্ছে। এখন বুঝতে পেরেছো কিনা একটু জানান তো স্যার আমাকে, এটা যে 5 মাস ইয়া করে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে জুন মাসের 1 তারিখে। স্যার বুঝতে পেরেছি কিনা বিষয়টা? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমি এখন যেটা কাজ আমি মনে করছি যে অলরেডি যেহেতু আমার ভিডিও লেকচার তোমাদের কাছে পৌঁছায় গেছে, তোমরা অলরেডি দেখেছো রেকর্ডেড ক্লাসগুলো, তারপর আমি তোমাদেরকে এখান থেকে কিছু ইম্পর্টেন্ট টার্মস গুলো বলে দিই। যেই আমি তোমাদেরকে যে ফাইল দিয়ে ক্লাসটা করিয়েছিলাম সেই ফাইল থেকে কিছু ইম্পর্টেন্ট টার্মস তোমাদেরকে আরেকবার জানিয়ে দিই। আমি চেষ্টা করেছি তোমাদের যতগুলো প্রবলেম আছে সব সলভ করিয়ে দেওয়ার জন্য, এবং তারিখগুলো এভাবেই বের করার চেষ্টা করবে, নির্ণয় করবে। তো সেই এক্ষেত্রে ক্লাসের মূলত আজকে টপিকে চলে, সর্বপ্রথম ক্লাসের শুরুতেই আলোচনা করেছি তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন কোন টপিক থেকে কিভাবে কোশ্চেন গুলো এসেছে সেটার একটা তোমাদেরকে অ্যানালাইসিস দেখাইছি। তারপর দেখালাম হচ্ছে তোমাদের কিছু কোশ্চেন ছিল, সেই কোশ্চেন গুলো সলিউশন করে দিলাম। এখন আসছি যে এখান থেকে আমরা যে লেকচার শিট পড়েছিলাম, ও আচ্ছা আচ্ছা 5 মান্থসের ব্যাপারটা বুঝে নাই, 5 মান্থসের ব্যাপারটা বুঝে নাই, আমি আরেকবার বলে দিচ্ছি, এটা একটু বোঝার চেষ্টা কইরো। স্যার 3,500 টাকা হচ্ছে আমাদের সুদ আয় হিসাবে লেখা আছে, বকেয়া সুদ আয়। তাহলে এক মাসে হচ্ছে আয় হচ্ছে 500, তাহলে আমাদের টোটাল আয় হয়েছে কত মাস? টোটাল আয় হয়েছে 7 মাস। টোটাল আয় হয়েছে 7 মাস, কারণ আমার এক মাসে 500 টাকা আয়, তাহলে আমার টোটাল আয় হয়েছে 7 মাস, যার কারণে আমরা এখানে 3,500 টাকা আয় দেখাতে পারছি। বাট তুমি যদি এখন মনে মনে 7 মাস চিন্তা করো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাইয়ে যদি তুমি বিনিয়োগ করো বলো, তাহলে কি তোমার ডিসেম্বরে 7 মাস শেষ হবে? কখনোই শেষ হবে না। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে চিন্তা করতে হয় উল্টা দিক থেকে, সব সময় উল্টা দিক থেকে চিন্তা করতে হয় যে আমার ডিসেম্বরে যেহেতু হিসাবকাল শেষ, তার মানে ডিসেম্বরে গিয়ে 7 মাস শেষ হইতে হবে, ডিসেম্বরে এসে 7 মাস শেষ হইতে হবে, এইভাবে আমার মাসটা শুরু হবে। তাহলে ডিসেম্বরে যদি আমি 7 মাস শেষ করতে চাই, তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমাদেরকে ডিসেম্বর থেকে উল্টা দিক থেকে 7 মাস গুনতে হয়, উল্টা দিক থেকে 7 মাস গুনতে হয়। ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট, জুলাই, জুন মাসে আসতেছে ডিসেম্বর থেকে 7 মাস, তার মানে জুন মাসের 1 তারিখে আমি বিনিয়োগ করেছি। এই জিনিসটা স্টুডেন্টরা বুঝতে পারে না, তো আমি তাদেরকে বলি 1 বছরে কত মাস, নাকি এটাও জানি না স্যার, এটা না জানলে তো আমি শেষ। 1 বছরে হচ্ছে 12 মাস। হ্যাঁ, এখন 12 মাসের মধ্যে যদি আমার 7 মাস বিনিয়োগটা ছিল, তাহলে ছিল না কয় মাস? ছিল না হচ্ছে 5 মাস, ছিল না হচ্ছে 5 মাস। তাহলে তুমি এখন খুব সহজে উল্টা দিক থেকে না গুনে সামনের দিক থেকে 5 মাস বাদ দিয়ে দাও। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, মে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এই 5 মাস আমার বিনিয়োগটা ছিল না, এই 5 মাস বাদ দাও। এখন খেয়াল করে দেখো, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, দেখো জুন থেকে শুরু করলে ডিসেম্বর পর্যন্ত 7 মাসই হয়, জুন থেকে শুরু করলে ডিসেম্বর পর্যন্ত 7 মাসই হচ্ছে। অর্থাৎ এই 7 মাস আমার এই বিনিয়োগটা ছিল বলে 3,500 টাকা সুদ আয় হয়েছে। এখন বুঝতে পেরেছি কিনা স্যার যে কোশ্চেন করেছেন? ঠিক আছে, না বুঝতে পারলে আপনি এই ক্লাসটা যদি রেকর্ড থাকে রেকর্ডটাও দেখে নিয়ে আরেকবার,
যে কথাগুলো বলেছি দরকার পড়লে কথাগুলো, মুখের কথাগুলো খাতায় লিখবেন, লিখে লিখে বোঝার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আশা করছি ভালো হবে। আসছি হচ্ছে আমাদের লেকচার শিটেই। লেকচার শিটে তোমাদের যে বিষয়গুলো, আমি যেটা একদম খুবই গুরুত্বপূর্ণ ওই কথাগুলো একটু তোমাদেরকে আলোচনা করে দিই, বা যে কথাগুলো তোমাদের জানতেই হবে মাস্ট। এক্ষেত্রে আমরা প্রথমেই যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের যে বিষয়গুলো রয়েছে, সেক্ষেত্রে উৎপাদনের ব্যয়ের কিছু থিওরিটিক্যাল প্রশ্ন এসেছে। তো থিওরিটিক্যাল প্রশ্নগুলোর মধ্যে সাধারণত তোমরা স্ক্রিপ্টে যেগুলো রয়েছে এগুলো রিডিং পড়বা। এর মধ্যে থেকে অবশ্যই যে পয়েন্টগুলো আমি দিয়েছি, যে আমাদের উদ্দেশ্য, এর কোনো বিধিবদ্ধ বিধান বা প্রকৃতি বা বৈশিষ্ট্য, যে পয়েন্টগুলো আছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের, সেগুলো অবশ্যই আমরা দেখে নিব। সবাই এই বিষয়গুলো আমরা পড়বো। মনে রাখবা যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কিন্তু একটা অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান। তোমাদেরকে আমি বলেছি অনেক আগেই যে হিসাব বিজ্ঞানের দুটো শাখা প্রধানত, একটি হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, একটি হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। আর্থিক হিসাব বিজ্ঞানটি তৈরি করা হয় বাহ্যিক পক্ষের জন্য, ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞানগুলো তৈরি করা হয় অভ্যন্তরীণ পক্ষের সিদ্ধান্ত গ্রহণের জন্য। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎপাদন ব্যয় বিবরণীর একটা থিওরিটিক্যাল কোশ্চেন 3-4 বার এসেছে, যে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করার মূল উদ্দেশ্যটা কোনটি? উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা। ব্যয় নিয়ন্ত্রণ, দেখো তোমাদের প্রথম লাইনেই কিন্তু দিয়েছি, ব্যবস্থাপনা অর্থাৎ অভ্যন্তরীণ ব্যবহারকারীদের ব্যয় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে। ঠিক আছে, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য কোনটি? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3-4 বার এসেছে। আমি এই কথাটাকে ফোকাস করেছি, এখানে নিয়ে এসেছি, শুরুতেই দিয়েছি যে ব্যয় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ব্যয় সংক্রান্ত তথ্য সরবরাহ করে। তাহলে তোমরা এখানে কয়েকটা জিনিস শিখলা। সেটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কোন পক্ষের জন্য তৈরি করতে হয়? অভ্যন্তরীণ পক্ষের জন্য তৈরি করতে হয়। কোন উদ্দেশ্যে তৈরি করতে হয়? ব্যয় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে তৈরি করতে হয়। এই দুইটা জিনিস শিখতে পারলাম, এবং এটি হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। এই সকল বিষয়গুলো তোমরা জানতে পারলে, এটা একদম মুখস্থ বিদ্যা স্যার, এগুলো একদম মুখস্থই রাখবো আমরা সবাই। আর যে বিষয়টা বলেছিলাম যে স্যার এখানে তোমাদেরকে উৎপাদন ব্যয় বিবরণীর অবশ্যই যে ছকটা রয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টকে ছকটা সবচেয়ে ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে। অর্থাৎ তুমি যদি ছকের বস হও, তুমি অ্যাকাউন্টিং এর বস। ঠিক আছে, তুমি যে কোনো অধ্যায়ের যে কোনো চ্যাপ্টারের যদি ছক খুব ভালো করে পারো, খেয়াল করে দেখো যে হ্যাঁ তুমি সবকিছুই ভালোভাবে পারতেছো। কারণ ছকটাই আমাদের কাছে মেইন। অ্যাকাউন্টিং তো এই বিবরণীর উপরই ডিপেন্ড করতেছে। তুমি যদি বিবরণীটা কেমনে বানাইতে হয়, বিবরণীর ভিতরের ম্যাটেরিয়ালসই না জানো, হ্যাঁ, এখন তুমি রুটি বানাবে, রুটি বানাইতে কি লাগে? আটা নাকি ময়দা নাকি চাল? কি লাগবে? তুমি ওখানে তেল দিবা না পানি দিবা? কি করবা? এটাই যদি না জানো তাহলে তো রুটি বানাইতে পারবা না। তো তোমার উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করার জন্য তোমার কি কি দরকার, এই ম্যাটেরিয়ালস হচ্ছে এই ছকটা। এই ছকটা ঠুটস্থ থাকবে। ছকের প্রথম টপিকই হচ্ছে ব্যবহৃত বা প্রত্যক্ষ কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল বলি আমরা কাকে? ব্যবহৃত কাঁচামাল হচ্ছে যে আমাদের কাছে যে প্রারম্ভিক কাঁচামাল থাকে, প্রারম্ভিক কাঁচামাল প্লাস কাঁচামাল ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল। এটা তোমাদের ইন্টারের বইয়েও রয়েছে, স্ক্রিপ্টেও রয়েছে, লেকচার শিটেও রয়েছে। তো তোমরা ব্যাকবনের লেকচার শিটে সুন্দর করে সেখান থেকেও দেখে নিতে পারো চাইলেই, যে কাঁচামালের হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল প্লাস কাঁচামাল ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল, এইটুক হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। এর সাথে প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ যে কোনো কিছু যোগ করলেই হবে মুখ্য ব্যয়। এরপরে মুখ্য ব্যয়ের সাথে চলে আসছে হচ্ছে কারখানা ব্যয়, কারখানা উপরিব্যয়ের কথাটা। তো কারখানা উপরিব্যয়ের মধ্যে আছে হচ্ছে সকল কারখানা খরচ এবং সকল পরোক্ষ খরচ। এই কথাটা মনে রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। কারখানা উপরিব্যয়ের মধ্যে কি আছে স্যার? সকল পরোক্ষ খরচ এবং সকল কারখানা রিলেটেড খরচ। তাহলে আমরা কারখানা উপরিব্যয় পেয়ে যাচ্ছি। কারখানা উপরিব্যয়ও যদি আমরা মুখ্য ব্যয়ের সাথে যোগ করি তাহলে আমরা পাই উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয়ের সাথে যোগ করলে, প্রারম্ভিক চলতি কার্য যোগ করলে এবং সমাপনী চলতি কার্য মাইনাস করলে আমরা পাই উৎপাদিত পণ্যের ব্যয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিভাবে আসছে তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি যে এই ছকের মধ্যে যে পয়েন্টগুলো আমি হলুদ করে দিয়েছি, ইয়েলো কালার করে দিয়েছি, এই ইয়েলো কালার গুলো করে করে পরীক্ষায় চায় যে এটা বের করো। দেখো আমি তোমাদেরকে কিন্তু এক্সাম্পলও দিয়ে রেখেছি এখানে। এই যে ইউনিট 2 তে এসে যে পরীক্ষার কোশ্চেনটা দিয়েছি এটা কিন্তু ঢাকা ভার্সিটির কোশ্চেন, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন, সেখান থেকে আমি তোমাদেরকে এটা দিয়েছি। অর্থাৎ এই কোশ্চেনটাতে চেয়েছিলই যে মুখ্য ব্যয় কত টাকা। এখন মুখ্য ব্যয় নির্ণয় করার জন্য এখানে তো আমি কারখানা উপরিব্যয় আনবো না, এখানে আমি অন্যান্য উৎপাদন ব্যয়, তারপরে হচ্ছে প্রশাসনিক ব্যয়, ওগুলো তো নিয়ে আসবো না স্যার। আমার মুখ্য ব্যয়ের জন্য যা দরকার তাই নিব, বাদ বাকি সব বাদ। ঠিক আছে, বাকিগুলো আমরা আলোচনার মধ্যেই নিয়ে আসবো না, ওগুলো নিলেই আমাদের ভুল হয়ে যাবে কোশ্চেন। তো কাঁচামাল ক্রয় আছে ৬৬,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৫২,৫০০ টাকা, প্রত্যক্ষ ব্যয় হচ্ছে ৩,০০০ টাকা। তিনটা আইটেম যোগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। বহি পরিবহন মানে হচ্ছে বিক্রয় পরিবহন, আর শুধু পরিবহন মানে ক্রয় পরিবহন, মানে সেটা আমাদের প্রত্যক্ষ খরচ, ওটা মুখ্য ব্যয়ের ভিতরে আসবে। শুধু পরিবহন মানে ক্রয় পরিবহন অর্থাৎ প্রত্যক্ষ খরচ, সেটা আমাদের মুখ্য ব্যয়ের ভিতরেই আসবে। কিন্তু বহির পরিবহন মানে হচ্ছে বিক্রয় উপরিব্যয়। দেখো বহি পরিবহন, বিক্রয় পরিবহন, শোরুম ভাড়া, বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় কর্মীর কমিশন, বিক্রয় করার জন্য ভ্যান গাড়ির অবচয়, বিক্রয় করার জন্য ট্রাকের অবচয়, মানে বিক্রয় করতে গিয়ে যত ধরনের খরচ হবে সবই আমার হবে বিক্রয় উপরিব্যয়ের ভিতরে, এটা তো মুখ্য ব্যয় আসবে না। তারপর বলেছে সুপারভাইজারের বেতন, সুপারভাইজারের বাংলা হচ্ছে তত্ত্বাবধায়ক, সুপারভাইজারের বাংলা হচ্ছে তত্ত্বাবধায়ক। তাহলে তত্ত্বাবধায়ক বা কারখানা ব্যবস্থাপক বলা হয়, তত্ত্বাবধায়ককে বলা হয় কারখানা ব্যবস্থাপক। তাহলে কারখানা ব্যবস্থাপকের বেতন, সুপারভাইজারের বেতন বা তত্ত্বাবধায়কের বেতন সবগুলাই হচ্ছে কারখানা উপরিব্যয়ের অংশ। তাহলে এগুলো একটাও মুখ্য ব্যয়ের মধ্যে আসবে না। এগুলো দিছে কেন? দিছে কনফিউজ করার জন্য। আমরা কনফিউজড হইলাম না, ঠিক আছে স্যার? তো কনফিউজড না হয়ে যা চেয়েছে সেই অনুযায়ী মাথায় রেখে সুন্দর করে আনসার করার চেষ্টা করব। তাহলে আশা করছি এই বিষয়গুলো তোমাদের জন্য সহজ লাগবে। এই যে এখান থেকে যে কোশ্চেন গুলো ছিল, বড় কোশ্চেন আকারে বড় ছিল, কারণ ওই সময় ক্যালকুলেটর ছিল, হয়তো না থাকলেও সমস্যা নাই। এই ম্যাথ যদি ক্যালকুলেটর না থেকেও দিয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাহলেও সহজ। কেন এটা সহজ? কারণ হচ্ছে টাকার অঙ্কগুলো সহজ, সব 10,000, 20,000, 50,000, কোনো কঠিন অ্যামাউন্ট কিন্তু দেয়নি এখানে। চাইছে কি, এটাই হচ্ছে কাজ। এই কোশ্চেনটা অনেকেই ভুল করে। দেখি তো তোমরা কতজন পারো এই কোশ্চেনটার অ্যান্সার? একটু অ্যান্সার করো তো দেখি স্যার, একটু তোমাদের মধ্য থেকে অ্যান্সার দেখি। কোশ্চেনে চেয়েছে কারখানা উপরিব্যয় কত টাকা, হ্যাঁ, হিসাবে উৎপাদনে চার্জ করতে হবে, শুধু কারখানা উপরিব্যয়টা দেখাতে হবে। দেখি তোমাদের মধ্যে কতজন ক্লাসটা সঠিকভাবে করেছো, যে আমার এখানে কারখানা উপরিব্যয়টা তোমরা যোগ বিয়োগ করে আমাকে জানাও। ক্লাস না করলে তো স্যার চলবে না, ক্লাস করতে হবে মনোযোগ দিয়ে, না হলে পরীক্ষার হলে গিয়ে শুধু আফসোস করতে হবে। আর সেই আফসোসটা শুধু পরীক্ষার হল না, তোমার জীবনের, সারা জীবনের একটা আফসোস থেকে যাবে, যে চেষ্টা করলেই পারতাম কিন্তু চেষ্টা করিনি। এরকম আফসোস যেন কখনো আমরা না করি। সর্বদা মনে রাখবে যে সুযোগ তো দ্বিতীয়বার আসবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় তো আর সেকেন্ড বার পরীক্ষা নিবে না। সো তোমরা অবশ্যই চেষ্টা করো যে নিজের সর্বোচ্চটুকু চেষ্টা করা। জীবনে তো এত চেষ্টা আর বারবার করবে না, তো একবার কষ্ট দাও নিজেকে, একবার কষ্ট দিয়ে একটা ভালো পজিশনে চলে গেলে তারপর আলহামদুলিল্লাহ তোমরা অবশ্যই ভালো কিছু করবে। যদি একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না হয় তার মানে তো আর এই না যে তুমি একদম ব্রিলিয়ান্ট না। বাংলাদেশে অনেক ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে অসংখ্য, সেখান থেকেও পড়াশোনা করা যায়, ঠিক আছে? এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশে যখন যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়, কমার্সের স্টুডেন্টরা অধিকাংশই কিন্তু দেখবে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, যারা সিএমএ পড়াশোনা করে বাংলাদেশে, দেখবে 50%ই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের স্টুডেন্ট, ঠিক আছে? তার মানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লেই শুধুমাত্র যে চান্স পাওয়া যাবে
জীবনে বড় কিছু হওয়া যাবে তা নয়, ভালো একটা পাবলিক ইউনিভার্সিটি নিজের জায়গা করে নিতে হবে অবশ্যই, তবে অবশ্যই সর্বোচ্চ ভালো যেটা সেটার জন্য চেষ্টাটা করতে হবে। কিছু অ্যান্সার এসেছে প্রথমে 90,000, তারপর অ্যান্সার এসেছে 1 লক্ষ, তারপর এসেছে 3,50,000, কেউ দিয়েছে 3,50,000 টাকা। ঠিক আছে স্যার, আপনারা অনেকেই অ্যান্সার দিয়েছেন, আপনাদের অ্যান্সারটা যাচাই করার জন্য হলেও আমি একটু দেখে নিচ্ছি। জি স্যার, আমার ক্লাস শেষ। ঠিক আছে, তো এখানে একটি পণ্য প্রস্তুতকারী কোম্পানির একটি হিসাবকালে 6 লক্ষ টাকা মূল্যের মালামাল ক্রয় করেন, যার মধ্যে 4 লক্ষ মালামাল হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, 50,000 টাকা মালামাল হচ্ছে পরোক্ষ। তো এই যে পরোক্ষ কাঁচামালটা আছে এটা হচ্ছে আমাদের কারখানা উপরিব্যয়ের মধ্যে পড়ে, এবং কারখানা ব্যবস্থাপকের যে 50,000 টাকা বেতন রয়েছে এটা হচ্ছে আমাদের কারখানার যেহেতু কথা লেখা রয়েছে তার মানে এটাও কারখানা উপরিব্যয়। আর বিক্রয় ব্যবস্থাপকের যে বেতন আছে এটা স্যার এটা বিক্রয় উপরিব্যয়। কঠিন যে পয়েন্টটা সেটা হচ্ছে অন্যান্য কারখানা খরচ 40,000 টাকা অবচিতি সহ, মানে অবচয় সহ মোট 2,50,000, তার মানে 2,50,000 টাকা হচ্ছে বাকি কারখানা খরচ। তাহলে টোটাল আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এখানে স্যার যে 3,50,000। অসংখ্য ধন্যবাদ, অনেকেই 3,50,000 টাকা অ্যান্সার দিয়েছো। তো তোমাদের উদ্দেশ্যে এখানে লিফো ফিফো সম্পর্কিত কয়েকটা প্রশ্ন ছিল। লিফো ফিফো সম্পর্কিত যে প্রশ্নগুলোর মধ্যে আমি ওই সময় আলোচনা করতে পারিনি, বাট হয়তোবা লিখে দিয়েছি, কিন্তু আমি চাচ্ছি এখন তোমরা এই যে লিফো ফিফো টপিকটা থেকে যে বিষয়গুলো তোমাদেরকে আমি শিখেছি সেগুলো তো অবশ্যই মনে রাখবে। এছাড়াও লিফো ফিফো টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 3টা কোশ্চেন আসছে এই 3টা কোশ্চেন সহজে মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স দিয়ে দিব, সেই ট্রিক্সটা তোমরা এখন খাতায় লিখে রাখবে। এই ট্রিক্সটা খাতায় লিখে রেখে অবশ্যই সবসময় মনে রাখার চেষ্টা করবে, এবং এগুলো ম্যাথমেটিক্যালি প্রুভড এরকম ট্রিক্স, এমন না যে এটা ঠিক আছে বা বানানো, এরকম বানানো কিছুই না, ঠিক আছে, এগুলো সব ম্যাথমেটিক্যালি প্রুভড। এই টপিকের হেডিংস দাও লিফো ফিফো সম্পর্কে, লিফো ফিফো সম্পর্কে একটা হেডিংস দাও। সেটা হচ্ছে লিফো ফিফোর মধ্যে আমাদের সবচেয়ে বেশি যে কোশ্চেন গুলো আসে সেটা হচ্ছে স্যার ওই তো 3টা কোশ্চেন আসছে, আমি বলে দিচ্ছি। আমাদের দেশে সবসময় মুদ্রাস্ফীতি সিচুয়েশন থাকে। মুদ্রাস্ফীতি মানে কি? মুদ্রাস্ফীতি মানে হচ্ছে ইনফ্লেশন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019-20 সালেও এই কোশ্চেনটা এসেছে। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বা পণ্যের দাম বাড়লে, পণ্যের দাম বাড়লে লিফো ভালো, দাম বাড়লে লিফো ভালো, এটা লিখে রাখো। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি বা দাম বাড়লে কোন পদ্ধতি ব্যবহার করা ভালো? আমাদের লিফো পদ্ধতি ব্যবহার করা ভালো। আর মূল্য হ্রাস, মূল্য হ্রাস বা ডিফ্লেশন অথবা দাম কমলে, পণ্যের দাম কমতে থাকলে, পণ্যের দাম কমলে ফিফো ভালো। ঠিক আছে, তাহলে এটা লিখে রাখো সবাই। হ্যাঁ, লাফাইলে লিফো ভালো, না লাফাইলে ফিফো ভালো। ঠিক আছে, দাম বাড়লে আমরা এটাকে বলি হচ্ছে লাফাইলে, এটাকে দাম বাড়লে আমরা এটাকে বলি হচ্ছে লাফাইলে লিফো ভালো, অর্থাৎ দাম বাড়লে লিফো ভালো। আর মজা করে আমি বলি এটা না লাফাইলে ফিফো ভালো। ওকে, তার মানে ক্লাস করেছে মনোযোগ দিয়ে, ভেরি গুড। আচ্ছা, কে? ইব্রাহিম, অসংখ্য ধন্যবাদ। সেটা হচ্ছে দাম বাড়লে বা মুদ্রাস্ফীতি হলে লাফাইলে লিফো ভালো, না লাফাইলে ফিফো ভালো। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2019 সালেরও কোশ্চেন।
আশা করছি এটা তোমরা লিখে নিয়েছো বা লিখে রেখেছো। ঠিক আছে, তাহলে আরেকটা কোশ্চেন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ওই কোশ্চেনটা অ্যান্সার করতে গেলে আমাদেরকে একটু ট্রিকিলি অ্যান্সার করতে হবে। সেটা হচ্ছে যদি এরকম করে তোমরা এখন লিখে রাখো, দাম বাড়লে দুইটা সিচুয়েশন তো হইতে পারে। একটা হচ্ছে দাম বাড়লে লিফো, আচ্ছা আমরা বলতেছি যে দাম বাড়লে লাফাইলে লিফো ভালো, কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে যে কেন ভালো। যদি এভাবে তোমরা জিজ্ঞেস করো যে কেন ভালো, আসলে যে দাম বাড়লে লিফো ভালো, দাম কমলে ফিফো ভালো, কিন্তু সেটা কেন ভালো স্যার, এটা আমাদেরকে জানতে হবে। কারণ দাম বাড়লে লিফো পদ্ধতি সব সময় ব্যয় বেশি দেখায়, বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখায়, বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখায়, এবং মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য কম দেখায়। লিফো পদ্ধতি ব্যয় বেশি দেখায় এবং মজুত পণ্য কম দেখায়, ব্যয় বেশি দেখায় মজুত কম দেখায়। তাহলে যদি আমরা দাম বাড়লে যদি ফিফো পদ্ধতি ব্যবহার করি, দাম বাড়লে যদি ফিফো পদ্ধতি ব্যবহার করি, তাহলে তো উল্টাটা হবে স্যার। সেটা হচ্ছে তাহলে ব্যয়টা কম দেখাবে। স্যার এগুলো কিন্তু বানানো কথা লিখছি না, এগুলো ম্যাথমেটিক্যালি সবগুলাই ম্যাথমেটিক্যালি প্রুভড করা, যে ফিফো পদ্ধতি ব্যবহার করলে যখন দাম বাড়তেছে, পণ্যের দাম রেগুলার বাড়তেছে এরকম যদি হয়, তাহলে ফিফো পদ্ধতিতে ব্যয় কম দেখাবে আর মজুদ বেশি দেখাবে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 11-12 সালের দিকে যে কোশ্চেনটা এসেছিল, সেই কোশ্চেনটায় লেখা ছিল যে দাম বাড়লে বা মুদ্রাস্ফীতি হলে কোন পদ্ধতি ব্যবহার করলে মজুদ পণ্য বেশি দেখাবে। তোমরা অ্যান্সারটা লিখে দাও। দাম বাড়লে কোন পদ্ধতি ব্যবহার করলে মজুদ পণ্য বেশি দেখাবে, অ্যান্সারটা তোমরা লিখে দাও। দাম বাড়লে মুদ্রাস্ফীতি হলে কোন পদ্ধতি ব্যবহার করলে মজুদ পণ্য বেশি দেখাবে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন 2011-12 সালের। ঠিক আছে, কিন্তু অ্যান্সারটা ছিল হচ্ছে আমাদের ফিফো। কিন্তু সাধারণত তুমি কিন্তু দাম বাড়লে কথাটা দেখলে কিন্তু তুমি দৌড়াই গিয়ে লিফো দাগাইতে পারো, যে দাম বাড়লে তো লিফো ভালো। কিন্তু এখানে ভালো জিজ্ঞেস করে নাই, এখানে জিজ্ঞেস করেছে যে দাম বাড়লে মজুদ কোথায় বেশি দেখাবে, তাহলে তোমার এই বক্সটা লাগবে। ঠিক আছে স্যার। তাহলে আর একটা যে প্রশ্ন আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত 5-6 সালের দিকে, সেটা হচ্ছে যে দাম কমলে কোন পদ্ধতি ভালো, সেটা তো আমরা একটু আগে লিখলামই, না লাফাইলে ফিফো ভালো। কিন্তু দাম কমলে যে ফিফো ভালো, সেটা কেন ভালো, সেটাও আমাদেরকে তার মানে জানতে হবে। তাহলে এখান থেকেও যাতে প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করতে পারি। তাহলে এখানে লিখো আবার যে দাম কমলে বা মূল্য হ্রাস হলে, দাম কমলে কে ভালো, দাম কমলে ফিফো ভালো, দাম কমলে ফিফো ভালো। দাম কমলে যে ফিফো ভালো, কেন ভালো? কারণ তো একটাই, ভালো হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে ব্যয়কে বেশি দেখায়, মজুদকে কম দেখায়। ঠিক আছে, ব্যয়কে বেশি দেখায়, মজুদ পণ্যকে কম দেখায়। আর দাম কমলে যদি কখনো তুমি লিফো পদ্ধতি ব্যবহার করো, তাহলে অবশ্যই তার উল্টা ঘটনাটাই ঘটবে। অর্থাৎ লিফো পদ্ধতি ব্যবহার করলে তখন তোমার ব্যয়টা কম দেখাবে এবং মজুদটা বেশি দেখাবে। অবশ্যই খাতায় লিখে রাখার চেষ্টা করবে এই বিষয়টা, তাহলে অন্ততপক্ষে পরীক্ষায় গেলে যে কোনটা কেন ভালো, এই লজিকটা যেন অন্তত মাথায় আসে যে কোনটা ভালো। দাম বাড়লে লিফো ভালো, কেন ভালো? কারণ লিফো দাম বাড়লে ব্যয় বেশি দেখায়, মজুদ কম দেখায়। আর দাম কমলে ফিফো পদ্ধতি তখন ব্যয়কে বেশি দেখায়, মজুদকে কম দেখায়। এই কাজটা করে থাকে তারা। আচ্ছা ভাই, এখানে যে ব্যয় বেশি এবং মজুদ কম, এখানে কি সমাপনী মজুদ পণ্য কম বোঝানো হয়েছে?
হ্যাঁ, আমি তো এটাই বললাম শুরুতে যে ব্যয় বলতে আচ্ছা, বিকৃত পণ্যের ব্যয়, বিকৃত পণ্যের ব্যয়, আর মজুদ বলতে সমাপনী মজুদ। ঠিক আছে, তার আমাদের মানে সমাপনী মজুদ পণ্য কম হলে তার মানে বিক্রয় বেশি হয়েছে নাকি? বিকৃত পণ্যের ব্যয়, আমার তো বিক্রয়ের সাথে এখানে কোনো সম্পর্ক নেই। আমি উৎপাদন ব্যয় বিবরণী, তারপরে লিফো ফিফোর যে মজুদ পণ্যের বিবরণী, এগুলো শুধুমাত্র ব্যয়ের বিবরণী, এগুলো তো বিক্রয়ের বিবরণী না যে আমার বিক্রয় আনতে হবে এগুলোতে। ঠিক আছে, এগুলো শুধু ব্যয়ের বিবরণী। বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে ঠিক আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে বিকৃত পণ্যের ব্যয়টা বেশি হলে মজুদ পণ্য তো সবসময় কমই হয়। এটা তো আমরা লজিক্যাল, আরো অনেক লজিক আছে, এটা আমরা সবাই জানি এখন অলরেডি, যে ব্যয় বেশি হলে তো মজুদ কম হবে। তাহলে কোশ্চেন যত পেঁচায় দেখ না কেন, তোমরা ইনশাল্লাহ পারবা আশা করি, কারণ এই সবগুলো বিষয় আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম। এরপরে যদি চলে যাই আবার স্ক্রিনে, যে এখানে লিফো ফিফো সংক্রান্ত আর মনে হয় তেমন একটা কোশ্চেন আমি দেখি না, কারণ যা আছে এগুলো এখানে তো কিভাবে মজুদ পণ্য নির্ণয় করতে হয় এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি রেকর্ড ক্লাসেই। ইউনিট 5 এ যেটা এসেছে হস্তান্তরযোগ্য ঋণের দলিল, এই অংশের মধ্যে একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, সেটা হচ্ছে যে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের মেয়াদ পূর্তি দিবস নির্ণয় করা। এই টপিকটা সাধারণত আমি বলে থাকি যে এই টপিকটা তো হচ্ছে ফাইন্যান্সের একটা টপিক, কিন্তু তাহলে অ্যাকাউন্টিং এ কেন কোশ্চেন আসলো? ঠিক আছে, এই যে মেয়াদ পূর্তি দিবস গণনা করা, এখান থেকে প্রশ্ন এসেছে। মেয়াদ পূর্তি দিবস গণনা করার এই কোশ্চেনটা আসার কারণ হচ্ছে আমাদেরকে সাধারণত এটা ধরে নেওয়া হয়েছে যে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের একটা অধ্যায় আছে, সেখানে কিন্তু প্রাপ্য বিল এবং প্রদেয় বিলের কিছু ম্যাথ আছে, এবং ওই প্রাপ্য বিল ও প্রদেয় বিলের ম্যাথের মধ্যে এই দিন গণনাটা আছে। আমি বিশ্বাস করি এই প্রশ্নটা ওই চ্যাপ্টার থেকেই দিয়েছে তারা। ঠিক আছে, তো যেহেতু এখান থেকে একটা প্রশ্ন এসেছে, আমরা চাই যে এই বিষয়টা আমরা অবশ্যই জানা থাকুক আমাদের অবশ্যই সবারই। আশা করি তোমরা ক্লাসটি দেখলে তো অবশ্যই মেয়াদ পূর্তি দিবস অবশ্যই গণনা করতে পারো। তারপরেও তোমাদেরকে আমি আরেকবার রিপিট করে বলে দিচ্ছি, মেয়াদ পূর্তি গণনা করলে অবশ্যই প্রত্যেক মাসের প্রত্যেক দিন সঠিকভাবে ধরতে হবে। অর্থাৎ প্রত্যেক মাস তুমি 30 দিন ধরতে পারবা না, তুমি প্রত্যেকটা মাস 30 দিন ধরতে পারবে অবচয়ের ক্ষেত্রে, তুমি প্রত্যেক মাস 30 দিন ধরতে পারবে নরমাল ম্যাথের ক্ষেত্রে। কিন্তু ব্যাংকের যে কোনো কাজ হয় এরকম রিলেটেড কোনো কিছু কখনোই 30 দিন প্রত্যেক মাস ধরা যায় না, কারণ ব্যাংক একদম একদম ইফেক্টিভ রেটটা নেয়। হ্যাঁ, আমরা সাধারণত নমিনাল রেটে ম্যাথ করি, যার কারণে আমাদের 1 মাস 30 দিন ধরলে কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে তারা 365 দিনই ধরবে। হ্যাঁ, লিপ ইয়ার হলে 300 কতদিন হয়ে যায় ভুলে গেছি, লিপ ইয়ার হলে তার মানে হয়তো বা 300 আমাদের 63 দিন হয়ে যাচ্ছে, বেশি পেয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের সেভাবেই ধরতে হবে লিপ ইয়ার হলে। তো এই অনুযায়ী তোমাদের দিন গণনা করে ম্যাথ করতে হবে, এটা মনে রাখবে সবাই। ঠিক আছে স্যার, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর অবশ্যই তারিখ অনুযায়ী আমরা ম্যাথগুলো করব। আমাদের ম্যাথে দেওয়া রয়েছে রবিন 10ই জুন, তার মানে 10 জুন। মনে রাখতে হবে যেদিন ম্যাথ শুরু হচ্ছে তার পরের দিন থেকে আমরা হিসাব করা শুরু করি। 10ই জুন তারিখে জনাব খালিদের নিকট হতে 8,000 টাকার 50 দিন মেয়াদি, টোটাল মেয়াদ হচ্ছে 50 দিন। তাহলে কবে মেয়াদটা শেষ হবে? এটা যদি আচ্ছা স্ক্রিনটা আচ্ছা 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 ফুল করে দিব, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে। তো এখানে যে রয়েছে মেয়াদ পূর্তির তারিখটা আমি একটু রিপিট করছি আর কি, তোমাদের তো ক্লাস দেয়া আছে অবশ্যই, এটা সেটা হচ্ছে অবশ্যই তারিখটা খেয়াল করবে, যে তারিখে আছে এই তারিখের পর থেকে ধরতে হয়। তাহলে এই তারিখের পর থেকে ধরলে আমাদের একটা সুবিধা হচ্ছে, আমাদের কষ্ট করে আঙ্গুলে হিসাব করতে হবে না, আমরা শুধুমাত্র চিন্তা করব যে জুন মাসে কত দিন আছে, এটা আমরা হিসাব করি এখান থেকে, যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আবার আগস্ট। খেয়াল করো, জুলাইও উপরে পড়েছে, আগস্টও উপরে পড়েছে। জুলাই এবং আগস্ট 2 মাসই 31 দিনের, জুলাই এবং আগস্ট 2 মাসই 31 দিনের। অর্থাৎ এখানে যে সিস্টেমটা আছে, আমি জানি না এই সিস্টেমে হাত বানানো হয়েছে নাকি হাতের সিস্টেমে ক্যালেন্ডার বানানো হয়েছে, জানি না সেটা।
ঠিক আছে, অর্থাৎ জানুয়ারি দিয়ে যদি শুরু করি আমরা উপরে, তার মানে 31 দিন, ফেব্রুয়ারিটা মাঝখানে 30 দিন, সরি ফেব্রুয়ারি তো 28 দিনের, হ্যাঁ, লিপ ইয়ার হলে 29 দিন, ফেব্রুয়ারি মার্চে 31 দিন, এপ্রিল 30 দিন, মে, এভাবে গণনা করবা, এভাবে গণনা করবা। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন হচ্ছে 30 দিনের, জুন মাস হচ্ছে টোটাল 30 দিনের, 30 দিনের মধ্যে 10 দিন চলে গেছে, 10 দিন যদি মাইনাস করি তাহলে জুনের আর কয়দিন বাকি আছে, জুনের মাসের আরো 20 দিন বাকি আছে। আর বিলের মেয়াদ হচ্ছে 50 দিন, তার মানে জুন মাসেই 20 দিন শেষ। জুলাই, যেহেতু জুন মাস 30 দিনের, তার মানে জুলাই মাস 31 দিনের, কিন্তু 31 দিন পর্যন্ত যাইতে হবে না, কারণ জুলাইয়ের 31 মানে কতদিন হয়ে যায় মেয়াদ, 51 হয়ে যায়, 51 দিন তো মেয়াদ না, মেয়াদ তো 50 দিন। তার মানে জুলাই মাসের 30 তারিখ হচ্ছে অ্যান্সার, জুলাই মাসের 30 তারিখ হচ্ছে অ্যান্সার, এরকম আসবে বিষয়টা। ঠিক আছে, এটা আমাদেরকে মূলত হচ্ছে কোনো একটা তারিখ বলে দিবে, সেই তারিখ থেকে আমাকে 50 দিন পরে যেতে হবে। এটা বোঝার জন্য আমি সব সময় চিন্তা করতাম যে আমরা যে কোনো মেয়াদযুক্ত কিছু প্রোডাক্ট কিনি না, যেমন পানির বোতল, তুমি পানির বোতল কিনতেছো দোকান থেকে, তো অবশ্যই তুমি তো মেয়াদটা যাচাই করে নিবে যে সেখানে মেয়াদ দেয়া আছে কিনা। সেখানে তুমি খেয়াল করলে মেয়াদ দেয়া আছে 2022 সাল পর্যন্ত, 2023 সাল পর্যন্ত, তার মানে তুমি নিশ্চিন্তে খেতে পারো পানিটা, অর্থাৎ এর মেয়াদটা তুমি দেখতে পাচ্ছ। আমি মূলত এভাবে চিন্তা করি যে আমার কাছে একটা পানির বোতল আছে, এই পানির বোতলটার মেয়াদ হচ্ছে 50 দিন, হ্যাঁ, এই পানির বোতলটা জুন মাসের 10 তারিখ যদি আমি কিনি, তাহলে কবে আর এই পানিটা আমি খাইতে পারবো না, অর্থাৎ জুলাই মাসের 30 তারিখে গিয়ে এর মেয়াদ শেষ হয়ে যাবে, এই পানির বোতলটা আমি আর খেতে পারবো না, কারণ এর মেয়াদ শেষ হয়ে গেছে। আচ্ছা, এভাবে যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে আমি আশা করছি অন্যান্য যে মেয়াদপূর্তি দিবসগুলো রয়েছে, মেয়াদপূর্তি দিবস অন্যান্য বিষয়গুলো সেম ভাবে আমি কথা বলেছি। সর্বশেষ তোমাদেরকে আর একবার আমি হচ্ছে গিয়ে এখানে তোমাদেরকে ডিউ এর এই যে কোশ্চেনের যে বিষয়টা ছিল, এই বিষয়টা তোমাদেরকে আবারও বলছি, এই বিষয়টা আগামী নেক্সট ক্লাসে আমি একদম 9:30টার মধ্যেই আলোচনা করব, সরি ক্লাসের শুরুতেই, যখন 8:30 বা যে টাইমটা হয় শুরুতেই আলোচনা করব, টাইমলি যেন ক্লাসে চলে আসো সবাই। সেটা হচ্ছে কোন কোন টপিক থেকে, কোন চ্যাপ্টার, কোন টপিক থেকে কোন প্রশ্নগুলো বেশি এসেছে, এগুলো আমি টপিক ওয়াইজ লিখে দিয়েছি, এবং তোমাদেরকে লেকচার শিট ওয়াইজও নেক্সট ক্লাসে বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো সেভাবে তোমরাও পড়াশোনা করতে থাকো, প্রবলেম হলে জানাও, আমি ক্লাসের শুরুতেই চেষ্টা করব প্রবলেমগুলো সলভ করাই দেওয়ার জন্য। আর তোমাদের সলভ ক্লাসে তো আবার অনেকেরই ম্যাথগুলো বাসায় যখন প্র্যাকটিস করতে করতে আরো প্রবলেম হবে, সেক্ষেত্রে আবারও তোমাদেরকে সলভ করাই দিব। এবং আমাকে রাজন স্যার যেভাবে একটা পরিকল্পনা দিয়েছে আমার খুবই ভালো লেগেছে, যে আমি তোমাদেরকে কিছু 20টার মতো প্রশ্ন দিব, খুব সুন্দর এবং কঠিন, বা যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে কিন্তু পেঁচানো কোশ্চেন, আমি প্রতি সলভ ক্লাসে এরকম কিছু কোশ্চেন তোমাদেরকে আমি সলভ করে দিব, মানে ব্যাখ্যা করে দিব কিভাবে আসলে খুব সহজে এগুলো সলভ করা যায়, সেটাও করতে পারি। তো রাজন স্যার, আপনি কি ক্লাসে আছেন? জি স্যার। আমি ক্লাস শেষ করছি, ওদের কোনো প্রবলেম থাকলে তাহলে আপনাকে দিয়ে রাখলে আমি সেগুলো আবার পরবর্তী ক্লাসে আগে ওদেরকে সলভ করিয়ে দিয়ে দিব। ওকে, ধন্যবাদ। আসলে হচ্ছে যে আজকে যে সমস্যাগুলো আপনারা আগে পাঠিয়েছেন সেগুলো হচ্ছে অলরেডি আমি আপনাকে সেন্ড করেছি। আর কারো যদি এখন আমরা স্যার একটু প্রশ্ন সেশনে যাচ্ছি, যে কারো মৌখিক কোনো প্রশ্ন থাকে, যে স্যারের কাছে কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করেন, আমরা সুযোগ দিব। জি স্যার। জি, কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করেছেন, ওবায়দুল্লাহ জি, আপনি প্রশ্নটা করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে একটা প্রশ্ন আছে, যে একটি কোম্পানির বিক্রয় দেওয়া আছে, বিক্রয় মূল্য বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, বলছে সমাপনী মজুত পণ্য নির্ণয় করার জন্য। এখন যে মুনাফার হারটা আছে, এটা কোনটার উপরে ধরা হইব? বিক্রয়ের উপরে? মুনাফার হার সবসময় বিক্রয়ের উপরই আমরা ধরি। যদি কখনো মুনাফার হার ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর দেওয়াও থাকে, তবুও আমরা সেটাকে কনভার্ট করে বিক্রয় মূল্যের উপর নিয়ে আসি সব সময়। ঠিক আছে, আর তুমি যে কোশ্চেনটি বলেছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3-4 বার এই কোশ্চেনটা এসেছে, যে সমাপনী মজুদ পণ্য নির্ণয় করার কোশ্চেন, সমাপনী মজুদ। তো তোমার এই সূত্রটা হবে এরকম, যে প্রারম্ভিক মজুদ
প্লাস, আচ্ছা যেহেতু কোশ্চেন এন্ড সেশন অ্যান্সার, তা আমাদের তো বোর্ড থাকলেই হচ্ছে, প্রারম্ভিক মজুদ প্লাস পণ্য ক্রয় বা ক্রয়ের সাথে যে সম্পর্কিত বিষয়গুলো আছে, হ্যাঁ, বা ক্রয়ের সাথে প্লাস প্রত্যক্ষ খরচ, এটাকে আমরা বলি কৃত পণ্যের ব্যয়, মাইনাস করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। মনে রাখবে যে প্রশ্নের কথা বলেছো, সূত্র হবে এটা, সমাপনী মজুদ হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ মাইনাস হবে বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমাদেরকে যে সূত্রটা ব্যবহার করতে হবে, বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য সূত্রটা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ। না হলে তোমরা অ্যান্সার বের করতে পারবা না। আর মোট লাভ যেটা রয়েছে, সেই মোট লাভটা অবশ্যই তোমাকে কোন টাকার উপর ধরতে হবে, বিক্রয় মূল্যের টাকার উপর ধরতে হবে। এখন স্যার যদি বলা থাকে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 20%, কিন্তু টাকা দেওয়া আছে বিক্রয় মূল্যেরই, তাহলে কি করব? তাহলে তো তোমাকে কষ্ট করে কনভার্ট করতে হবে, সেটা তোমাদেরকে লেকচারে শেখানো হয়েছে কিভাবে কনভার্ট করতে হয়। অর্থাৎ ক্রয় মূল্যের উপর টাকা দেওয়া আছে কিন্তু মুনাফার হার বিক্রয় মূল্যের উপর দেয়া, তাহলে আমাদেরকে অবশ্যই কনভার্ট করে নিতে হবে। সেই অনুযায়ী তোমাদেরকে মুনাফা বের করে মাইনাস করে দিলেই খুব সহজে তুমি বিক্রিত পণ্যের ব্যয় পাবা। অর্থাৎ টোটাল সূত্রটা এটা হবে। ওবায়দুল্লাহ বুঝতে পারছো বিষয়টা? জি, প্রশ্ন শুধু এটাই ছিল যে মুনাফার হার কোনটার উপরে ধরাবো। আরেকটা প্রশ্ন আমি পুরো ডিটেইলসই বলে দিছি। জি, যে সকল ব্যয় উৎপাদন ব্যয় নির্ধারণে অন্তর্ভুক্ত হয় না সেগুলোকে কোন ধরনের ব্যয় বলা হয়? পণ্য ব্যয়, প্রাইম কস্ট, স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, উপরিব্যয়। যে সকল ব্যয় পণ্য ব্যয় উৎপাদন ব্যয় নির্ধারণে অন্তর্ভুক্ত হয় না। এই ধরনের কোশ্চেনগুলো, থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আমাকে পাঠায় দিবা তোমরা, ঠিক আছে? কারণ থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আমরা সাধারণত অ্যাডমিশন কোচিং এর সবচেয়ে বেশি ফোকাস করি ম্যাথগুলো ক্লাসে শেখানোর জন্য, আর থিওরিটিক্যাল প্রশ্নগুলো ওভারঅল তো মুখস্থই করতে বলি, মেমোরাইজিং পার্ট এগুলোকে বলা হয়, ঠিক আছে? তবে ব্যাখ্যা অবশ্যই আছে, তুমি কোশ্চেনটা আমাকে পাঠিয়ে দিও, আমি অবশ্যই ব্যাখ্যা দিয়ে দিব। যেমন আজকে আমাকে আগেই কোশ্চেন পাঠিয়ে দিয়েছে, আমি তাদেরকে সুন্দর করে কিন্তু কোশ্চেনটা দেখে ব্যাখ্যা দিয়ে দিতে পারছি, ঠিক আছে? জি, ধন্যবাদ স্যার। জি, আপনি আপনার প্রশ্নটা করুন। ওবায়দুল্লাহ, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, নিয়ামত হোসেন কোশ্চেন বলেন। ভাইয়া, পরিত্যক্ত দ্রব্যাদির বিক্রয় মূল্য এটা কি উৎপাদন ব্যয় হিসেবে আসবে? পরিত্যক্ত দ্রব্যাদির বিক্রয় মূল্য? জি। কোন ধরনের বিক্রয় মূল্য উৎপাদন ব্যয় বিবরণীতে আসবে না। আর কাঁচামালের অস্বাভাবিক ক্ষতি? কাঁচামালের অস্বাভাবিক ক্ষতিটা আমরা সাধারণত ধরে নেই যে কাঁচামালের খরচ থেকে মাইনাস করে দেখানো উচিত, ঠিক আছে? সেক্ষেত্রে এটা তুমি মাইনাস করে দেখাতে পারো, তবে নিয়ে আসবে না। ভাই আরেকটা অঙ্ক ছিল, সেটা হচ্ছে আমি গতকাল রাত্রে প্র্যাকটিস করতে যে পাইছি, এখন কি বলবো? ম্যাথ বলার চাইতে ম্যাথটা দেয়াই বেটার, তবে বলো, সমস্যা নেই, চেষ্টা করব। এটা হচ্ছে বিক্রয়ের পরিমাণ 16,800 টাকা। আচ্ছা, ওকে, তারপর ক্রয় মূল্যের উপর মুনাফার হার 12%। আচ্ছা, ক্রয় মূল্যের হার 12%, ওকে। বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত? আচ্ছা আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় কত? ঠিক আছে স্যার, ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকলে সমস্যা নাই, বলতেই পারো। তো এক নাম্বার কথা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ক্যালকুলেটর নাই, সাধারণত এমন পার্সেন্টেজ গুলো এখন আসে না যেগুলোকে ক্যালকুলেটর ছাড়া করা যায় না। তো তোমরা একটু মনে রাখবা যে ক্রয় মূল্যের উপর হার, এমন না যে এটা সলভ করা যাবে না, সলভ করা যাবে, কিন্তু ক্যালকুলেটর লাগতে পারে আমাদের, কারণ এটা ক্যালকুলেটর ছাড়ার ম্যাথ। ক্রয় মূল্যের উপর হার হচ্ছে 12%, আর টাকা আছে হচ্ছে বিক্রয়ের, তার মানে আমাদেরকে কি করতে হবে? এই যে বিক্রয়ের টাকা যে আছে 16,800 টাকা, 16,800 টাকা, এটাকে কি করতে হবে? টাকা তো আছে ক্রয় মূল্যের, পার্সেন্টেজ দেওয়া আছে ক্রয় মূল্যের, তাহলে ক্রয় মূল্যের যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে আমাকে 100-র সাথে কি করে নিতে হয়? এটাকে যোগ করে নিতে হয়, কারণ যার উপর পার্সেন্ট থাকে তাকে তো 100 ধরতে হয়। ক্রয় মূল্য যদি 100 হয়, মুনাফা যদি 12 হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 112, যার কারণে বিক্রয় মূল্যকে ভাগ দিতে হবে আমার 112 দিয়ে, আর গুণ দিতে হবে 12 দিয়ে। এখন বুঝতেছো যে এটা ক্যালকুলেটরের ম্যাথ? আচ্ছা, এটা করলে কি বের হবে? এটা করলে বের হবে হচ্ছে মুনাফা।
তুমি এটা গুণ ভাগ করলে বের হবে মুনাফা, আর তুমি বিক্রয় মূল্য থেকে মুনাফার টাকাটা মাইনাস করলে বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। বিক্রয় মূল্য থেকে মুনাফা মাইনাস করলে বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। বুঝতে পেরেছো? জি ভাই বুঝতে পারছি। ওকে ওকে ঠিক আছে। ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। জি ওবায়দুল্লাহ, আপনার আরেকটা প্রশ্ন আছে, জি বলেন। যে দেওয়া আছে একটা কোম্পানির 1000 একক ক্রয় করে এবং হাতের শেষে মজুদ আছে 91 টাকা করে 80 একক, ঠিক আছে? আবার বলি যে 1000 আমি টাকা বুঝতে পেরেছি 80 একক কত টাকা দেখাতে হবে এটা আছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। এখানে বিষয়টা হচ্ছে, এখানে আমাদের হিসাব বিজ্ঞানের যে রক্ষণশীল নীতি আছে, রক্ষণশীল নীতিতে বলা হয়েছে যে মজুদ পণ্যের মূল্য সবসময় কমটা নিতে হয়। মজুদ পণ্যের মূল্য কোনটা নিতে হয়? মজুদ পণ্য কম মূল্যে নিতে কম হয়। আছে, হ্যাঁ, তাহলে মজুদ পণ্য যেহেতু দেখবো এখানে হাতে মজুদ 80 একক আছে, তো 80-র সাথে 91 টাকা যদি কম হয় তাহলে ওটা গুণ করে দিলে অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে? রক্ষণশীল নীতি অনুযায়ী মজুদ পণ্য কম মূল্যে লিখতে হয়। জি স্যার। একটা হচ্ছে যে উৎপাদন ব্যয় হিসাবের মুখ্য উদ্দেশ্য কোনটি? এখানে অপশন ব্যয় আছে নিয়ন্ত্রণ। দুইটা, কিন্তু ব্যয় নিয়ন্ত্রণ আর ব্যয় নির্ধারণ, এটা নাই? না, এগুলো সাধারণভাবে আমরা বলি যে এরা উৎপাদন ব্যয়ের মধ্যে উদ্দেশ্যের মধ্যে পড়ে, কিন্তু তোমরা অবশ্যই দাগাবা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবা, যে ব্যয় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করা হয়, এটাকে অ্যান্সার হিসেবে গ্রহণ করবা। এটা তিনটাতে আসছে, ঢাকাতে আসছে, জগন্নাথে আসছে, দানেশে আসছে। ঠিক আছে, বইয়ের মধ্যে দেওয়া আছে উত্তর দুইটা বি সি, কিন্তু অপশন বি সি দেওয়া নাই আর কি। আমি তো এটাই বললাম যে তোমরা অবশ্যই অ্যান্সার দিবা ব্যয় নিয়ন্ত্রণ। ঠিক আছে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ওবায়দুল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক পড়াশোনা করেছেন বিধায় আপনার প্রশ্নগুলো আসছে। তবে আপনার আরো আগে আপনি যদি আমাদেরকে কোশ্চেন গুলো দিয়ে দিতেন, খুব ভালো একটা অ্যান্সার পেতেন এবং ব্যাখ্যা সহ অ্যান্সার পেতেন। তো পরবর্তীতে আপনাদের যে সলভ ক্লাস গুলো হবে, অবশ্যই আপনারা প্রশ্নগুলো হচ্ছে আমাকে আগে পাঠিয়ে দিবেন। তাহলে আপনারাই দেখেছেন যে প্রশ্নগুলো আগে পাঠানো হলে স্যার কত সুন্দর করে ব্যাখ্যা করে ওগুলো বুঝিয়ে দেন। ওকে, ধন্যবাদ স্যার। তো ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন আপনারা।